আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। দেখা যাচ্ছে তাই না? ওকে, নাইস। আমি একটা পাওয়ার পয়েন্টের স্লাইড শেয়ার করেছি, শেয়ার এটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, জব রেডি বুট ক্যাম্প, ব্যাচ নাম্বার 2412। ওকে, সো যারা আসছেন থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা আমাদের যেই নতুন ব্যাচটা শুরু হচ্ছে, এটা হচ্ছে আমাদের 12 নম্বর ব্যাচ। 24 মিনিটস হচ্ছে 2024 এই বছরের আমাদের 12 নম্বর ব্যাচ। তো আর আমাদের যদি টোটাল ধরি আর কি গত 3 বছর হিসাবে, তাহলে আমাদের আসলে এটা হচ্ছে 64th ব্যাচ, 64তম ব্যাচ। সো প্রত্যেকটা ব্যাচের শুরুর আগে আমরা কিছু ডেমো ক্লাস নিয়ে থাকি। তো সেই হিসাবে আমাদের গত 3টা ডেমো ক্লাস ছিল। প্রথম দিন শনিবার দিন আমি নিয়েছিলাম। ওই দিন জাস্ট কিছু ডিসকাশন হয়েছিল, কোশ্চেন আনসার সেশনের মতন। অনেকে নতুন আপনাদের মধ্যে আছেন যারা এই সেক্টরে ক্যারিয়ার করতে চান বা এই সেক্টরে পড়াশোনা করতে চান, ফিউচারে ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদেরকে নিয়ে কথা হচ্ছিল। অ্যান্ড তারপর রবিবার দিন হচ্ছে প্রতীকের ক্লাস ছিল, এসকিউএল এর ক্লাস। আর গতকাল আপনার হচ্ছে নাজিমের ক্লাস ছিল, গুগল স্টুডিও অ্যান্ড লুকারের ক্লাস ছিল মনে হয়। তো আশা করি আপনারা ওগুলো মোটামুটি দেখছেন। আমি একটু পরের স্লাইডে চলে যাই। আমরা আজকে যেগুলো মূলত আলোচনা করব, যে বি অ্যানালিস্ট আসলে কি, বি অ্যানালিস্টের বিভিন্ন জবসের স্কোপগুলো কি, বি অ্যানালিস্টের জব রেসপন্সিবিলিটিগুলো কি, এবং আসলে এই রেসপন্সিবিলিটিগুলো ফুলফিল করতে গেলে আমাদেরকে কি কি জিনিস শিখতে হবে। আর আমরা আমাদের যে কোর্সের মডিউল সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো, এবং আপনাদের কাছ থেকে আমি কিছু কোশ্চেন নিব। অ্যান্ড আমি চেষ্টা করবো আমার যতটুকু নলেজ আছে তার মধ্যে আপনাদেরকে এই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার। সো ওকে, সো আমি একটু আবার দেখি এখানের মধ্যে। আচ্ছা, বাকিরা জয়েন করতেছে আস্তে আস্তে। অ্যাবাউট মি, আমার নাম হচ্ছে নাজমুল সাকিব, আমি একাডেমি কো ফাউন্ডার। আমি বিএসসি করেছি রুয়েট থেকে 2012-এ, আজ থেকে প্রায় 14 বছর আগে। অ্যান্ড দেন আই ডিড মাই মাস্টার্স ফ্রম ইউএস ইন 2019, and then I did my second masters from Jahanganagar University in Applied Statistics and Data Science. আমি হচ্ছে কোভিডের আগে চিটাং একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে ছিলাম, ইউসিটিসি, এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টে। আর ইউএসএ যাওয়ার আগে আমি ওয়ালটনে ছিলাম এক্সিকিউটিভ পজিশনে, স্পেশালি সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে। আমি মূলত হচ্ছে নিজেকে একজন রিসার্চার বা একাডেমিশিয়ান হিসেবে বলতে পছন্দ করি। মোটামুটি আমার 7টা-8টা জার্নাল পেপারের মতো আছে, এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ডেটা সায়েন্স বা হচ্ছে এমএল রিলেটেড। আমার সাইটেশন হচ্ছে 330-এর উপরে। আর আমার মেইনলি রিসার্চের এরিয়া হচ্ছে ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, ডিপ লার্নিং, এনএলপির উপরে। এই হচ্ছে মোটামুটি আমার একটা শর্ট বায়ো। আর আমাদের গ্র্যাড বাংকার একাডেমি, এইটা মূলত আমরা লঞ্চ করেছিলাম কোভিডের সময়, নভেম্বর 2020। তো আমরাই মূলত বলতে গেলে যে আনঅফিসিয়ালি, এটা আসলে অফিসিয়ালি ভাবে আসলে বলার মতো না, আনঅফিসিয়ালি বলতে গেলে যে আমরাই বাংলাদেশে প্রথম ডেটা সায়েন্সের কোর্স নিয়ে আসি। তখন এটা একটা ফেসবুকের পেজ ছিল, এটার নাম ছিল গ্র্যাড বাংকার লার্নিং হাব। এবং এইটা গত বছর চেঞ্জ হয় জুনের 2023-এ একাডেমি নামে। তো আমাদের যে মেইন ফাউন্ডার উনি ইউএসএতে আছেন, আমিও আসলে হয়তো কয়েকদিন পরে চলে যাব, অন দ্য প্রসেসে আছে, অন দ্য ওয়েতে আছে আর কি। সো তখন এটা আসলে নাম চেঞ্জ হয়েছে আমাদের একাডেমি, গ্র্যাড বাংকার একাডেমি। তো সেই 2020 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত 2024 নভেম্বর পর্যন্ত আমরা বলি, তাহলে এখন পর্যন্ত আমরা প্রায় 55-এর উপর ব্যাচ আমরা কমপ্লিট করেছি। আর স্টুডেন্ট আমাদের এখানের মধ্যে কোর্স করেছে প্রায় 1700-এর উপরে। নতুন জব প্লেসমেন্ট 20 না, এটা আসলে হবে মোটামুটি 40-র কাছাকাছি আর কি, 40+, যারা আমাদের এখান থেকে কোর্স করে নতুন ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে জব পেয়েছে। আর অলরেডি আমাদের এখানের মধ্যে অলরেডি জব করতেছে এরকম আছে যারা কিনা তাদের স্কিল আপ করেছে বা বেটার পজিশনে গিয়েছে, বা তাদের ক্যারিয়ারগুলোতে আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করেছে ডেটা সায়েন্সের ক্যারিয়ার সেক্টরে। এরকম আছে মোটামুটি 150-এর উপরে। আর মোটামুটি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কাজ করতেছে কম বেশি মিলে 20 জনের মতন আর কি, আমার জানা মতে, যতটুকু আমি জানি আর কি। কয়েকজনের সাথে আমি আমার কানেকশন আছে, এর বাইরে অনেকে করতে পারে।
সো আমাদের একাডেমি হিসেবে আমরা নাম শুরু করেছি গত বছর 2023 সাল থেকে। তো এইটা বেসিক্যালি একটা ইউএস বেসড কোম্পানি, যেটার মেইন লোকেশন হচ্ছে ইউএসএ অ্যারিজোনাতে। আর বাংলাদেশি থেকে আমি আসলে মূলত এটা একটু দেখভাল করি আর কি বলতে পারেন। তো এইটা ছিল মোটামুটি আমাদের একটা বেসিক আইডিয়া যে আসলে আমরা কতদিন ধরে এখানে করাচ্ছি। আমাদের গ্রেট বাংকার লার্নিং হাবে স্টুডেন্ট এনরোলমেন্ট, যারা কিনা আসলে এখানের মধ্যে কোর্স কমপ্লিট করেছে, এনরোলমেন্ট তো আসলে অনেকেই করে, বাট সবাই আসলে কোর্স কমপ্লিট করে না। তো ওই হিসাবে যদি বলি, গত বছর পর্যন্ত, এই বছরের 2024-এর গ্রাফটা এখনো অ্যাড করা হয় নাই। 2020-এ ছিল মোটামুটি 45 জনের মতো স্টুডেন্ট, 2021-এ 160, 22-এ হচ্ছে 200-র কাছাকাছি, 2023-এ 250-র কাছাকাছি হবে, তারও বেশি যারা কোর্স কমপ্লিট করেছেন। আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করার পরে তাদের স্কিল আপ করেছে, মানে রিপোর্টেডলি যাদের ইনফরমেশনগুলো আমরা জানি মূলত তাদের থেকেই ওই পার্সেন্টেজ থেকে আসলে নেওয়া স্কিল আপ হয়েছে এরকম 52%-এর মতন। ইন্টার্নশিপে বা জব পেয়েছে এরকম হচ্ছে 14%, 7%। দেশের বাইরে পড়াশোনা করতে গিয়েছে এরকম হচ্ছে 5%-এর মতন, এবং বাকি আদার্স যারা আছে এরকম 26%। তো আমরা অনেক দিন ধরেই কোর্স করাচ্ছি, এবং আমাদের কোর্সের যারা মেন্টর, এরা হচ্ছে আমাদের মেন্টর, এখানে 8-9 জনের মতো আছেন। তো বর্তমানে বাংলাদেশে ডেটা সায়েন্স নিয়ে অনেক জায়গাতে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম অনেকেই কোর্স করায়। আমরাই মূলত সবচেয়ে প্রথম এবং শুরুর দিক থেকে কোর্স করাই, এবং সবচেয়ে বেশি সংখ্যক এক্সপার্ট বা এক্সপেরিয়েন্স মেন্টর আমাদের এখানের মধ্যেই কোর্স করায়। তো এর মধ্যে বেশিরভাগই বিভিন্ন পজিশনে তারা কোম্পানিতে জব করছেন, কেউ বিজনেস অ্যানালিস্ট হিসেবে, কেউ ডেটা অ্যানালিস্ট, কেউ সিনিয়র ম্যানেজার, বেশ ভালো পজিশনে। ইউনিভার্সিটির লেকচারারও আছেন, যেমন উনি হচ্ছেন ইউনিভার্সিটির লেকচারার। আপনারা অলরেডি গত পরশু দিন প্রতীকের ক্লাস করেছেন। প্রতীক বেসিক্যালি হচ্ছে এসকিউএল, বিগ ডেটা ওয়্যার হাউস, এগুলোতে এক্সপার্ট, ডিপ লার্নিং এক্সপার্ট। আর তা গতকাল আপনারা নাজিমে ক্লাস করেছেন। নাজিম বেসিক্যালি এক্সেল, পাওয়ার বিআই, স্ট্যাটিস্টিক্সে এক্সপার্ট। আর এখানে হচ্ছে মাহবুবুর রহমান, মাহবুব এখন নেক্সট ভেঞ্চারে আছেন, রিসেন্টলি জয়েন করেছে। তার আগে একটা ইউএস বেস কোম্পানিতে ছিল। তো মাহবুব হচ্ছে এখানে স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এক্সপার্ট। আর হচ্ছে আমাদের হাসান সাকিব ভাই, উনি এখন ওয়ালটনে ডেটা অ্যানালিস্ট হিসেবে আছেন, উনি গুগল সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট। আর এছাড়া আরও বাকি যারা মেন্টর আছেন তারাও বিভিন্ন সেক্টরে ভালো একটা পজিশনে আছে। সো এখানে আমাদের যেই কোর্স আমরা করাই সেই কোর্সে বিভিন্ন মডিউল আছে। তো এই মডিউলগুলো যেই মডিউলে এক্সপার্ট বা যেই সেক্টরে এক্সপার্ট, আমরা তাদেরকে দিয়েই ওই পার্টটা করাই, যাতে কিনা একজন স্টুডেন্ট একটা কোর্স থেকে যতগুলো মডিউল আছে সেই মডিউলগুলো বেস্ট মেন্টরের কাছ থেকে বেস্ট জিনিসটা যেন শিখতে পারে। তো যেমন নাজিম আমাদের এখানের মধ্যে প্রায় 3 বছর ধরে করাচ্ছেন। নাজিম শুধুমাত্র এক্সেল এবং পাওয়ার বিআই ক্লাস নেয়, কারণ আমাদের বাকি সবার থেকে সবচেয়ে ভালো বুঝে এবং এই সেক্টরে এক্সপার্ট হচ্ছে নাজিম। এছাড়া যদি বলি যে প্রতীকের কথা, প্রতীক হচ্ছে এসকিউএল, বিগ ডেটা ওয়্যার হাউসে এক্সপার্ট। সো প্রতীক এখন উপায়তে আছে, উপায় যে আপনার ইউসিবি ব্যাংকের মোবাইল ব্যাংকিং, সেখানে আছে বিআইএস আপনার সিনিয়র স্ট্র্যাটেজিক অফিসার হিসেবে। তো প্রতীক হচ্ছে আপনার এসকিউএল, বিগ ডেটা এগুলোতে এক্সপার্ট। তো ঘুরে ফিরে প্রতীক এই পার্টটাই নেয়। এছাড়া হচ্ছে হাসান সাকিব ভাই, উনি হচ্ছে স্ট্যাটিস্টিক্সের পার্টটা নেন, পাইথনের পার্টটা নেন। মাহবুব হচ্ছে গিয়ে বলতে গেলে অল ইন অল, কারণ মাহবুবের ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে এটার ডেটা সায়েন্সের আপনার যেই পার্টগুলো আছে, স্পেশালি আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর অংশগুলো নেয়। এছাড়া হচ্ছে মিজানুর রহমান ভাই, উনি হচ্ছেন ওরাকল সার্টিফাইড একজন পার্সন। তো উনি হচ্ছে মূলত আপনার ডিবিএমএস, ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভারের উপর উনি এক্সপার্টাইজ। তো উনি হচ্ছে এই পার্টটা নেন। আমি আছি মোটামুটি, আমি অতটা ভালো তাদের মতো পড়াই না, অত ভালো না, তারপর আমি যতটুকু পারি আর কি, আমি পাইথন স্ট্যাটিস্টিক্সের পোর্শনগুলো কভার করি, পাওয়ার বিআই এর পোর্শনগুলো কভার করি। আর অনেকেই আছেন এখানের মধ্যে। আর আমাদের ইউএসএর অ্যাডভাইজার যারা আছেন, এর মধ্যে একজন হচ্ছেন নাহিদ হাসান, উনি এখন বর্তমানে স্ট্যাটিস্টিক্সে ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ টেক্সাস A&M ইউনিভার্সিটি। উনি হচ্ছে আপনার পিএইচডি করেছেন স্ট্যাটিস্টিক্সে ইউনিভার্সিটি অফ নেভাডা লাস ভেগাস থেকে। আর এমডি ফয়সাল রিয়াদ ভাই, উনি অলরেডি পিএইচডি কমপ্লিট করেছেন, উনি এখন ইন্টেলে জব করছেন, উনি অ্যাকচুয়ালি আমাদের মেইন ফাউন্ডার।
তো আমাদের ইউএসএ অ্যাডভাইজারদের কাজ হচ্ছে আমরা যেই কোর্সগুলো মূলত করাই সেই কোর্সের মডিউলগুলো যেন ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড হয় ওই জিনিসটা আমরা সবসময় মেনটেন করি। সো আমাদের কোর্সের মডিউলে আমরা যা শিখাই যেগুলো আমরা রাখি আর কি আমাদের সিলেবাস বা কারিকুলামে, সেগুলো যেন আমাদের স্টুডেন্টরা আপ টু ডেট থাকে সেই সকল বিষয়ে। তো রেগুলার বেসিসে আমাদের কোর্সের মডিউলও আপডেট হয়, প্রতি 3-4 মাস পর পর আমরা কোর্সের মডিউল আপডেট করি। এবং রিসেন্ট বর্তমানে যেই ধরনের ট্রেন্ডগুলো আছে, আপনার এআই টুলস বলেন অথবা আপনার সফটওয়্যার অথবা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে সকল টুলসগুলো আছে বা যেই ধরনের নলেজগুলো আছে সেগুলো হচ্ছে আপ টু ডেট আমরা রাখার চেষ্টা করি। তো তাদের মাধ্যমে আমাদের কোর্সের মডেলগুলো আমরা ভেরিফাই করি, এডিট করি বা মডিফাই করি এবং ফাইনাল করার পরে দেন আমরা কোর্সটা আসলে লঞ্চ করি। জি, কেউ কেউ বলছিলেন মনে হয়, কেউ কিছু বলছিলেন? আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপারে। আর আমাদের এখান থেকে জব বা ইন্টার্নশিপের প্লেসমেন্ট বিগত 2-2.5 বছরে যারা পেয়েছে, ইভেন আজকেও আমি একজনের কাছ থেকে আমি নিউজ পেয়েছি, সেও বিজনেস অ্যানালিস্ট হিসেবে আর একটা কোম্পানিতে জয়েন করতেছে। আমাদের গত বছরের শেষের দিকে একটা ব্যাচ ছিল, সেই ব্যাচের স্টুডেন্ট। তো আমাদের এখান থেকে যারা জব করছে বা জব প্লেসমেন্ট পেয়েছে এরকম কোম্পানিগুলো হচ্ছে আকিস গ্রুপ, ইউএস বাংলা এয়ারলাইন্স, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড, নাসা গ্রুপ, হামিম গ্রুপ, সিটি ব্যাংক, আইসিডিডিআরবি, আল-আফরা ইসলামী ব্যাংক, রূপায়ণ ট্রেড সেন্টার, ডেটাস্কেপ রিসার্চ, এরকম কোম্পানিগুলোতে আমাদের স্টুডেন্টরা জব করছে বা জব পেয়েছে। তো আমরা তাহলে আমাদের প্রথম সেশনটা শুরু করি। প্রথম সেশনটা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে একটু কোশ্চেন জানতে চাচ্ছিলাম যে আপনাদের মধ্যে যারা এখানে আছেন তাদের মধ্যে বিজনেস ব্যাকগ্রাউন্ডের কারা কারা আছেন, যদি একটু কাইন্ডলি হাত তুলেন তাহলে খুব ভালো হয়। বিজনেস ব্যাকগ্রাউন্ডে রাফিউল আমিন, শামসুন নাহার, আচ্ছা, আর এই দুজন, আচ্ছা। আর বিজনেস ব্যাকগ্রাউন্ডের এখানে কেউ নাই? বিবিএমবিএ, মামুন নিশাত, শফিক মাহমুদ, 4-5জন পেয়েছি। ওকে, ফাইন। তাহলে আপনি একটু কাইন্ডলি হাত নামিয়ে ফেলেন। আপনাদের মধ্যে এখানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে কারা কারা আছেন? আরাফাত, জনি, ফারুক, নায়ন কাউসার, সিফাত, তাসিন, আচ্ছা, এখানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের অনেকে আছেন। ওকে, ঠিক আছে, আপনার হাত নামিয়ে ফেলুন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো যেহেতু আমাদের এখানের মধ্যে আমরা মূলত বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের জব সেক্টর নিয়ে কথা বলছি বা এই রিলেটেড কোর্স নিয়ে কথা বলছি, সো আমরা ফার্স্ট অফ অল একটু দেখি যে এগুলোর জব, এগুলোর অ্যাপ্লিকেশনগুলো কোথায় এবং এগুলোর স্কোপগুলো কোথায়। তো ফার্স্ট অফ অল সবচেয়ে ওয়াইডলি ইউজড হয় আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, যেখানে আপনার বিভিন্ন অর্ডার প্ল্যানিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রকিউরমেন্ট, ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন লজিস্টিক অ্যান্ড সাপোর্ট, এই রিলেটেড যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো অ্যানালিটিক্স অথবা এই ডেটা রিলেটেড বিভিন্ন ধরনের ফোরকাস্টিং এবং এই সকল ডেটাগুলো থেকে ডিসিশন মেকিং করার যে কাজগুলো সেই কাজগুলো করা হয়। এর মধ্যে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা ইম্পর্ট্যান্ট এরিয়া। এছাড়া এখানের মধ্যে আপনাদের বিভিন্ন ধরনের যে সকল শেয়ার হোল্ডাররা কাজ করতেছে, বিভিন্ন এমপ্লয়ি থেকে শুরু করে একদম এন্ড রেজাল্ট বা এন্ড পয়েন্টে যে কাস্টমার আছে সেই পুরো অপারেশনসটার সেলস অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রকিউরমেন্ট, সাপ্লাই, লজিস্টিক, এই ধরনের যে সেক্টরগুলো আছে এই সকল সেক্টরে হিউজ পরিমাণ ডেটা জেনারেট হয় প্রতিনিয়ত। এই সকল ডেটাগুলোকে অ্যানালাইজ করা, সেই সকল ডেটাগুলো থেকে বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং করার ক্ষেত্রে কাজগুলো মূলত একজন বিআই অ্যানালিস্ট বা একজন বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বা বিজনেস ডেভেলপার করে থাকে। নর্মালি দেখা যায় যে বিজনেস রিলেটেড অপারেশনসগুলোর মধ্যে কিছু ইস্যুস থাকে, যেমন শিডিউলিং, ডাউন টাইম, মেনটেন্যান্স বা ট্রান্সপোর্টেশন, সোর্সিং, কোয়ালিটি কন্ট্রোল, এই সকল প্রবলেমগুলো সলভ করতে গেলে দেখা যায় যে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন কাজ করে, হয়তো কোনো জায়গায় মেনটেন্যান্সের লোকজন, কোনো জায়গায় প্রোডাকশনের লোকজন কাজ করে। সো ওভারঅল যেই এরিয়াগুলো আছে সবগুলো ডিপার্টমেন্টকে কোলাবোরেট করার যে কাজটা এবং সেই সকল ডেটাগুলো থেকে সার্ভার থেকে ডেটাগুলোকে নিয়ে বাকি অন্যান্য যেই অ্যানালিটিক্সের কাজগুলো এগুলো সাধারণত একজন বিআই অ্যানালিস্ট করে থাকে।
সাপ্লাই চেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রকিউরমেন্ট, ইনবাউন্ড লজিস্টিক্স, ইনভেন্টরি, ম্যানুফ্যাকচারিং, ফিনিশড গুড, আউটবাউন্ড লজিস্টিক্স, এই ধরনের স্টেপগুলো আছে যে বিজনেসে সাপ্লাই চেনের বিভিন্ন যে সকল স্টেপগুলো থাকে সেই স্টেপগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গাতেই কম বেশি কাজ করার বা কম বেশি স্কোপ থাকে একজন বিআই অ্যানালিস্টের। সাপ্লাই চেন ম্যানেজমেন্টের কথা তো বললাম, এছাড়া আমরা আসি যদি এটার সাপ্লাই চেনের কোথায় কোথায় আসলে আমাদের এই ডেটা সায়েন্স, অথবা যদি আমি ওভারঅল ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনের কথাই যদি বলি, যারা কিনা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছেন তারা হয়তো অনেকে চিন্তা করেন যে ডেটা সায়েন্স তো আসলে এটা একটা সায়েন্সের বিষয়, তো এখানে আসলে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু আসছি আমি আসলে পারবো কিনা বা এটা আমার জন্য আসলে সুইটেবল হবে কিনা। সো আমি যদি এটাকে একটু ছোটোভাবে বলি যে ডেটা সায়েন্সের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যে সকল মেজর এরিয়াগুলোতে হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে আপনার বিজনেসে, একটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিংয়ে বা ইন্ডাস্ট্রি লেভেলে, একটা হচ্ছে আপনার হেলথ কেয়ার সেক্টরে, আর আরেকটা আপনার হচ্ছে আইটি সেক্টরে। তো ডেটা সায়েন্সের অনেকগুলো এরকম অ্যাপ্লিকেশন এরিয়া আছে। তো এই মেজর এরিয়াগুলো থেকে আবার বিভিন্ন ধরনের সাব এরিয়াগুলো ভাগ হয়েছে। সো দেখা যায় যে আসলে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন আসলে এমন কোনো জায়গা নেই যেখানে হচ্ছে না, বর্তমানে সব জায়গাতেই হচ্ছে। সো একজন বিজনেস ব্যাকগ্রাউন্ডের পার্সন তার জন্য কিন্তু এটা সুইটেবল, যদি একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য হয় তার জন্য কিন্তু এটা সুইটেবল, যদি কোনো একজন পার্সন আপনার আইটি রিলেটেড হয়, সিএসসি ব্যাকগ্রাউন্ডের বা ধরেন আপনার নেটওয়ার্কিং বা টেলিকমিউনিকেশনে কাজ করে তার জন্য কিন্তু এটা, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি হয় তার জন্য এটা অ্যাপ্লিকেবল, বা যারা মেডিকেল সেক্টরে কাজ করতেছেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। এছাড়া এর বাইরেও আর অনেকগুলো এরিয়া আছে, যেমন এগ্রিকালচার বা ল বা টেক্সটাইল, এরকম অনেকগুলো এরিয়া আছে যেখানের মধ্যে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন আছে। মূলত কথা হচ্ছে ডেটা যেখানে আছে সেখানে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন। এখন এই অ্যাপ্লিকেশনগুলো আপনার এরিয়া ভেদে এবং কাজের ধারা অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী কয়েকটা পার্টে ভাগ করা থাকে, যে তাদের জব রোল হিসেবে ভাগ করা থাকে। কেউ হয়তো ডেটা সায়েন্টিস্ট হিসেবে ক্যারিয়ার করে, কেউ হয়তো বিজনেস অ্যানালিস্ট, কেউ হয়তো ডেটা আর্কিটেক্ট, কেউ হয়তো আপনার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, বা কেউ হয়তো আপনার ডেটা অ্যানালিস্ট, এরকম ভাগ করা থাকে। সো ডেটা সায়েন্সের এরকম অনেকগুলো যেই সাপ্লাই চেন, যেহেতু আমরা মূলত এখানের মধ্যে বি অ্যানালিস্টের কোর্সের ব্যাপারে আসলে আমরা এখানের মধ্যে আসছি, সো আমি জাস্ট এখানে একটু মেনলি বিজনেসের পার্সপেক্টিভে ফোকাসটা দেওয়ার চেষ্টা করছি। তো আরও অনেকগুলো এরিয়া আছে, সেগুলো এক্সপ্লেন করতে গেলে হয়তো আরও সময় লাগবে। আমি জাস্ট মেনলি এখানে বিজনেস পার্সপেক্টিভের বিষয়গুলো একটু ফোকাস দেওয়ার চেষ্টা করছি, যে এখানে আসলে সাপ্লাই চেনে কী কী জিনিস আমরা মূলত করে থাকি। বিভিন্ন ধরনের সোর্সিংয়ের কাজ, বিভিন্ন ধরনের সাপ্লাই চেনের রেসপন্স টাইম বা কাস্টমারের বিভিন্ন সেগমেন্টেশন, তাদের এক্সপেকটেশন, বিভিন্ন ডেমোগ্রাফিক ডেটা, এছাড়া বিভিন্ন প্রোডাক্টের লাইফ সাইকেল থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টগুলোকে সাপ্লাই করা বা ট্রান্সপোর্ট করা, কমিউনিকেশনের কাজগুলো করা, এরকম অনেকগুলো জায়গাতে আমরা এই কাজগুলো দেখি। এবং এই সকল জায়গায় ডেটা সায়েন্সের হিউজ পরিমাণ অ্যাপ্লিকেশন এখন বর্তমানে সারা ওয়ার্ল্ডে হচ্ছে। তো জাস্ট সিম্পল একটা রিটেল শপ অথবা রিটেল কোম্পানি, তাদেরও দেখা যায় যে হিউজ পরিমাণ ডেটা অ্যানালাইজ করার জন্য তাদের ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট দরকার হয়। এছাড়া আপনার যদি এরিয়াগুলোতে, এখানে তো আমি কিছু ডিটেলসে এখানে লিখেছি, যেমন আপনার ধরেন সোর্সিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোয়ালিটি, ডেটার স্টোরেজ, সেফটি, কোয়ালিটি চেকিং, প্রকিউরমেন্টের ক্ষেত্রে ডেটাগুলোকে কালেক্ট করা, অ্যানালাইজ করা, প্রকিউরমেন্ট অনুযায়ী বিভিন্ন জায়গায় ভাগ করা। তো ধরেন আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, ধরেন স্বপ্ন, হ্যাঁ, এখন ধরেন স্বপ্ন যেই ইয়াটা আছে, ওদের যেই সুপার শপটা আছে, এই সুপার শপ হচ্ছে একটা চেইন শপ, এটা বাইরের দেশি কান্ট্রিতে খুব অ্যাভেলেবেল। তো দেখা যায় যে ওই একটা সার্ভিস ওরা দিচ্ছে, ওই সার্ভিসের অনেকগুলো এরকম বিভিন্ন শোরুম থাকে। তো এরকম আপনি দেখবেন যে স্বপ্ন বলেন অথবা বাটা, অ্যাপেক্স থেকে শুরু করে এরকম অন্যান্য সার্ভিস, মানে প্রোডাকশন প্লাস সার্ভিস রিলেটেড এরকম শপ বা ওদের ইন্ডাস্ট্রি আছে, যারা মিলে বিষয় হচ্ছে ওরা বিভিন্ন জিনিস সেল করে। এখন স্বপ্নতে আপনি হয়তো দেখা যাবে যে ওদের 90% প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ওরা সোর্সিং করে। এখন স্বপ্নের তো অনেকগুলো আউটলেট আছে, এখন সব আউটলেটের তো সব জায়গায় সমান পরিমাণ কাস্টমার নাই, অথবা সব জায়গাতেও সব রকম ডিমান্ড কিন্তু নাই। তো দেখা যায় যে কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড হয়তো কোনো একটা পার্টিকুলার জায়গায় বেশি, কোনো একটা পার্টিকুলার জায়গায় হয়তো কম, আবার হয়তো কোনো জায়গায় নাই বললেই চলে। তো দেখা যায় যে আপনার স্বপ্নের বিভিন্ন
হোলসেল যে সকল রিটেলগুলো আছে, স্টোরগুলো আছে, সেই সকল স্টোরে যেই সকল আপনার প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে রেগুলার বেসিসে, এখন কি পরিমাণ প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কতটুকু আসতেছে, সেটার আসলে সোর্সিংটা ঠিকভাবে হচ্ছে কিনা, এবং সেক্ষেত্রে কত কম কস্ট দিয়ে স্বপ্ন বেশিরভাগ প্রোডাক্টগুলো তাদের কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারতেছে। এই যে হিউজ পরিমাণ যখন তার একটা ডেটা যখন থাকে যে আমার এখানে কাস্টমার ডেটা, কাস্টমারের নাম, কাস্টমারের ফোন নাম্বার অথবা ইমেল, বা কাস্টমার তাদের যেই সকল রেগুলার বেসিস জিনিসগুলো আইটেমগুলো কিনতেছে, আইটেমের ক্যাটাগরি, আইটেম কটা করে কিনতেছে, কি পরিমাণ সেল হচ্ছে, এবং কোন কোন শপ থেকে নিচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের হিউজ পরিমাণ যখন ডেটা থাকে, মিলিয়ন মিলিয়ন যে সকল ডেটাগুলো থাকতেছে, রো থাকতেছে, এই সকল ডেটাগুলো থেকে ডেটাকে সামারাইজ করা, ডেটাগুলোকে সাজানো, ডেটাগুলো থেকে বিভিন্ন সেগ্রেগেট করা, বেসড অন আপনার যে বিভিন্ন ধরনের যে সকল কি বলে অবজেক্টিভগুলো আছে, যে হয়তো দেখা যায় যে একজন ফাইন্যান্সের ডিপার্টমেন্ট, হ্যাঁ ফাইন্যান্সের ডিপার্টমেন্ট, তার হয়তো ফাইন্যান্সিয়াল ডেটাগুলো লাগবে, তখন শুধুমাত্র সে ওই ডেটাগুলো নিয়ে কাজ করবে। আবার ধরেন একজন বিজনেস অ্যানালিস্ট বা বি অ্যানালিস্ট, সে আসলে মূলত ওভারঅল পুরো প্রসেসটা হয়তো সে দেখতেছে, সোর্সিং, প্রকিউরমেন্ট থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো দেখতেছে। বা ধরেন আপনার একজন কাস্টমারের শুধুমাত্র অ্যানালাইসিস দরকার, তাহলে আমার পুরো ডেটা থেকে কাস্টমার ডেটাগুলো শুধুমাত্র পার্ট বাই পার্ট ভাগ করতে হচ্ছে। তো এই যে হিউজ পরিমাণ ডেটা যখন সার্ভারে থাকে, সেই ডেটাগুলো থেকে আপনার ডেটাগুলোকে পুল করে নিয়ে আসা, ক্লাউড ডেটা থেকে বিভিন্ন কাজগুলো করা, বা সেই ডেটাগুলোকে অ্যানালাইজ করা, সেই ডেটাগুলোকে থেকে বিভিন্ন ইনসাইট বের করা, সেই ডেটাগুলো থেকে বিভিন্ন ভিজুয়ালাইজ করা, এই জন্য কিন্তু আমাদের অনেকগুলো টুলসের প্রয়োজন হয়। এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, ডেটা ওয়্যার হাউস থেকে শুরু করে আপনার পাইথন প্রোগ্রামিংও কিন্তু প্রয়োজন হয়। তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস তো আমার এখানের মধ্যে লাগতেছেই। তো সব কিছু আসলে আমার একজন বি অ্যানালিস্টের মানে জবের জন্য, বা যদি আপনি কোয়ালিফাইড হইতে চান এই ধরনের জবে, তাহলে আপনাকে কিন্তু এই জিনিসগুলোকে শিখে আসতে হয়, বা এই জিনিসগুলোর সম্পর্কে একটা ভালো আইডিয়া আপনার মধ্যে থাকতে হয়। তো আমি একটু ওই সাইডে একটু চলে যাই। আপনার সাপ্লাই চেনের অনেকগুলো আমি এখানে স্লাইড দিয়েছি, যে আপনার ডিমান্ড অ্যানালিটিক্স, তারপর হচ্ছে ফিনিশড ইনভেন্টরি অপটিমাইজেশন, নেটওয়ার্ক প্ল্যানিং, রিপ্লেনিশমেন্ট প্ল্যানিং অ্যানালিটিক্স, প্রকিউরমেন্ট অ্যানালিটিক্স, ট্রান্সপোর্টেশন অ্যানালিটিক্স। সো প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী, প্রত্যেকটা ডেটার টাইপের অনুযায়ী হচ্ছে অ্যানালিটিক্সের জায়গা আছে, যদি আমি শুধুমাত্র সাপ্লাই চেনকে যদি ধরি। এছাড়া বিজনেসের ক্ষেত্রে সাপ্লাই চেন ছাড়াও আরও অন্যান্য এরিয়া আছে, যেমন কেউ যদি বলেন যে মার্কেটিং ডেটা, বা ধরেন ফাইন্যান্সিয়াল ডেটা, ফাইন্যান্স বা ব্যাঙ্কিং এর ডেটা, ওই সকল ক্ষেত্রেও অনেকগুলো এরিয়া পাই, যে সকল এরিয়াতে আমরা চাইলে হচ্ছে আমাদের এই অ্যানালিটিক্সের নলেজটাকে কাজে লাগাতে পারি। এবং বর্তমানে অনেক কোম্পানি কিন্তু এই জিনিসটা করছে এখন। আগে হয়তো এত আপনার বাংলাদেশে ডেটা সায়েন্স রিলেটেড জবগুলো খুব একটা বেশি অ্যাভেলেবেল ছিল না, বা ওইটার অতটা ক্রিয়েট হয় না জব মার্কেট, বাট এখন কিন্তু এটা অনেক বেশি ক্রিয়েট হচ্ছে। এখন অনেক কোম্পানি এরকম লোক চাচ্ছে, কারণ যত পরিমাণ ডেটা জেনারেট হচ্ছে, এই পুরো ডেটাগুলোকে থেকে আপনার ডিসিশন মেক করা, বা এখান থেকে অ্যানালাইজ করে রিপোর্টিং করা, এই ধরনের স্কিল জানা লোক বর্তমানে বাংলাদেশে খুব কম। জব বাড়তেছে, কিন্তু ওই ধরনের স্কিলফুল লোকের অভাব, খুবই অভাব, যার কারণে এটার ডিমান্ড বেশি। এবং অনেস্টলি স্পিকিং, যে ডেটা সায়েন্সের যে সকল জবগুলো এখন আমরা দেখি, এই সকল জবে আপনার ক্যারিয়ার গ্রোথ হওয়ার চান্সটা খুব বেশি। এখন ক্যারিয়ার গ্রোথ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে নর্মাল যে কোনো একটা ডিপার্টমেন্ট, ধরেন আপনি বলেন এইচআর ডিপার্টমেন্ট, অথবা ধরেন আপনার বিজনেসের কোনো একটা ব্যাংকিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে নর্মাল একজন এমপ্লয়ির যদি স্টার্টিং স্যালারি কথার কথা আমি ধরলাম 20K, তাহলে 20 থেকে যদি আমি 30K বা 40K বা যদি 50K এরকম যদি আমি 10 করে ইনক্রিমেন্ট করতে চাই, তাহলে তার প্রত্যেকটা ইনক্রিমেন্টের জন্য অন্তত প্রায় 2 থেকে 3 বছর তাকে এখানে স্পেন্ড করতে হচ্ছে। ডেটা সায়েন্সের ক্ষেত্রে এই বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, বি অ্যানালিস্ট যেইগুলো আমরা বলি না কেন, এগুলো প্রত্যেকটা ধাপে উপরে উঠতে গেলে আপনার 6 মাস 8 মাসের মধ্যে আপনি ধুম করে 10-15 হাজার টাকা স্যালারি ইনক্রিজ হয়ে যায়। আমি বলতেছিলাম যে আপনারা করতে পারবেন, বাট এটা হয়, এটা হচ্ছে রেগুলার কেসেস আমরা বলতেছি। তো দেখা যায় যে আপনার 20K দিয়ে হয়তো শুরু করলো একজন জুনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে, উইদিন 2 ইয়ার্স তার স্যালারি 50 বা 60 হয়ে যেতে পারে, হওয়ার চান্স খুব বেশি। যার কারণে এই ধরনের জবগুলো এখন বেশি লুক্রেটিভ। তো সাপ্লাই চেনের পরে যদি আমরা ফাইন্যান্সের দিকে তাকাই, বিভিন্ন ধরনের রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক প্রেডিকশন, রিয়েল টাইম ফ্রড প্রিভেনশন, বা ডেটা রেগুলেটরি কমপ্লায়েন্স অটোমেশন, তারপর ক্রেডিট স্কোরিং, পার্সোনালাইজড কাস্টমার সার্ভিস, অ্যালগোরিদমিক ট্রেডিং অপটিমাইজেশন, বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, মার্কেট সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এরকম অনেকগুলো সেক্টরে আমরা এটার ইউজ কেসগুলো দেখি ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোতে।
আর এছাড়া ধরেন এখানেও আমি আরও কিছু অপশনগুলো আছে যেগুলো মানে আরও কিছু ফিচারগুলো আছে, যেমন ফ্রড ডিটেকশন, ডেটা অ্যানালিটিক্স, ডিসিশন মেকিং করার কাজ, পার্সোনালাইজেশন, রিস্ক ম্যানেজমেন্ট, বা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন কতটুকু হচ্ছে, বেশি হচ্ছে না কম হচ্ছে, এখান থেকে আপনার অ্যানোমালিগুলো বের করা, বিভিন্ন অপারেশনের কাজ, অটোমেশনের কাজ, কাস্টমার সেগমেন্টেশনের কাজ, কোন ধরনের কাস্টমারগুলো আসলে আপনি তাদেরকে বিভিন্ন ধরনের ফিচার অথবা বিভিন্ন ধরনের অফার দিবেন, মেল অথবা ফিমেলের ক্ষেত্রে কীরকম হবে, তাদের এইজ রেঞ্জগুলো কীরকম হবে। লাইক আপনি যদি মনে করেন আপনার কাস্টমার সেগমেন্টগুলো যদি এরকম হয় যে আপনি মনে করেন 15 বছর করে যদি আপনি ধরেন 0 থেকে 15 ইয়ার্স ওল্ড, তারপর ধরেন 16 থেকে 30 ইয়ার্স ওল্ড, 31 থেকে 45 ইয়ার্স ওল্ড, বা 46 থেকে আপনার ধরেন 60 ইয়ার্স ওল্ড। এখন ধরেন আপনার ফাইন্যান্সিয়াল একটা এরকম কোম্পানিতে আপনি জব করতেছেন যেটা কিনা আপনার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স রিলেটেড কাজ করে, অথবা বিভিন্ন ডিপোজিট আপনার ধরেন এফডিআর নিয়ে হচ্ছে কাজ করে। তো এখন ধরেন আপনি যদি 0 থেকে 15 এইজের একটা যারা আছে তাদেরকে যদি আপনি আপনার হচ্ছে পেনশন প্ল্যানের যদি অফার দেন তাহলে তো সে নিবে না। এখন পেনশন প্ল্যানের অফার কাদেরকে আপনি দিবেন? যাদের হচ্ছে এই এজ রেঞ্জে আছে। তার মানে দেখেন, আপনি যখন একটা অফার দিচ্ছেন বা আপনি যখন এই সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসটা কিন্তু এইজ অনুযায়ী বা জেন্ডার অনুযায়ী কিন্তু ভাগ হচ্ছে। আবার ধরেন আপনি যদি মনে করেন যে আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন কার লোন অথবা মোটরসাইকেল লোন বা বিয়ের লোনও কিন্তু দেয়। এখন আপনি চাইলে হচ্ছে যে এদেরকে কিন্তু এই লোনের আওতায় আনতে পারবেন না, বা এদেরকে কিন্তু আনতে পারবেন না। আপনাকে আনতে হবে কি, হয়তো আপনার এই রেঞ্জের মধ্যে যারা আছে, যারা হয়তো গ্র্যাজুয়েশন করছে, হয়তো নতুন জব করতেছে বা 2-3 বছর জব এক্সপিরিয়েন্স আছে, তারা হয়তো একটা গাড়ির লোন অথবা একটা মোটরসাইকেলের লোন অথবা বিয়ের লোন করতে পারে। সো বিষয়টা হচ্ছে কি, এই যে আমার কোন কোন সেগমেন্ট অনুযায়ী আমি কাদেরকে কি কি ধরনের অফার করব বা কি ধরনের প্রমোশন দিব, কাদেরকে আমি রিচ করব, আমার কাস্টমার সেগমেন্টেশন হলে কীরকম হতে পারে, এটা আপনি আমাকে একটা এক্সাম্পল দিলাম। এরকম আরও অনেকগুলো এরিয়া আছে যে আমি যদি ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোতে কাজ করি তখন এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট বা অনেক ধরনের ডেটা থাকে, সেই ডেটাগুলো থেকে আমার কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার ডেটাগুলোকে ওইভাবে সাজিয়ে ওইভাবে সেখান থেকে অ্যানালাইজ করে তারপর হচ্ছে আমার কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী সেভাবে আমাকে রিপোর্টিং করে দেখাইতে হয়। এবং একজন ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্টের কাজই হচ্ছে যে সে যত এটাকে ইনডেপথ অ্যানালাইসিস করতে পারবে এবং যত ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করে দেখাইতে পারবে, তত তার জন্য লাভ, তত কোম্পানির জন্য লাভ। তো কোম্পানির যদি এখানের মধ্যে 10 টাকাও যদি সেভ হয় অথবা যদি 10 টাকা যদি প্রফিটও হয়, সেটা ডিপেন্ড করতেছে একজন ভালো অ্যানালিস্টের উপরে। তাহলে একটা কোম্পানিতে নর্মাল একটা ধরেন এইচআর কমপ্লেক্সে একটা লোক, অথবা ধরেন আপনার নর্মাল একজন এক্সিকিউটিভ, বা ধরেন একজন নর্মাল ব্যাংকিং সেক্টরে কাজ করতেছে, বা যে কোনো ধরনের আপনার নন টেক অথবা নন অ্যানালাইসিস রিলেটেড যে ধরনের জবগুলো আছে, তার থেকে অ্যানালিটিক্স রিলেটেড জব সেক্টরে যে ব্যক্তিটা কাজ করছে তার কিন্তু এখানে কন্ট্রিবিউশন বেশি, ওই কোম্পানিতে কন্ট্রিবিউশন বেশি, এবং কোম্পানি কখনোই চাইবে না যে এরকম ভালো অ্যানালিস্টকে সে হাতছাড়া করবে। এবং এখানে আসলে মূল খেলাটা এই জায়গাতেই, যে তখন কোম্পানি চাবে যে তাকে 10-15 হাজার টাকা বেশি দিয়ে হইলেও তাকে আমি রাখি। সো আপনি বুঝতে পারতেছেন যে জিনিসটা, যে কেন একটা বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্টের কোম্পানিতে দরকার এবং কেন তার বেশি ডিমান্ড। হয়তো আপনি বলতে পারবেন যে অন্যান্য একজন নন টেক অথবা নন বিজনেস সেক্টরে কি একজন আসবে, ম্যানেজমেন্টে কাজ করতেছে, সেও তো হচ্ছে সিনিয়র লেভেলে ভালো ইনকাম করতেছে, 50-60-1 লাখ টাকা মান্থলি ড্র করতেছে, বাট তার পাশাপাশি কেন জাস্ট 2-3 বছরের এক্সপিরিয়েন্সের একটা বিজনেস অ্যানালিস্ট তার সমান কেন সে পাবে? বিকজ সে তার কোম্পানিকে ওইভাবেই সে একটা তার কন্ট্রিবিউশন দিচ্ছে, যে কন্ট্রিবিউশনটা কোম্পানির জন্য কাজে দরকার বা কোম্পানির জন্য ইম্পর্টেন্ট। কোম্পানি দেখবে যে আমার লাভ কোথায়, এখন দেখবে যে এই ব্যক্তির অ্যানালিটিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে আমি ওইভাবে ডিসিশন নিলে আমার কোম্পানি প্রফিট করতেছে 2-3 গুণ, হোয়াই নট আমি তাকে রাখবো না, এবং তাকে রাখতে গেলে আমি বেশি টাকা দিয়ে রাখবো। এখন সে যদি মনে করেন গরিমসি করে যে না আমি এখন 20,000 টাকা চাকরি করতেছি, 6 মাস 1 বছর ধরে কাজ করতেছি, আমার 30,000 টাকা দেন আমি চলে যাব, সে ডিমান্ড করতে পারে, কারণ তার ওই স্কিল আছে এবং কোম্পানি তার টাকা তাকে স্যালারি বাড়াতে বাধ্য, এবং সে অন্য জায়গায় গেলে তার এক্সপিরিয়েন্স দেখানোর সাথে সাথে তার স্যালারি 20 থেকে 30 থেকে 40 খুব দ্রুত উঠে যায়। যার কারণেই কিন্তু আসলে মূল বিষয়টা হচ্ছে যে আমি যে কথাটা বললাম যে ক্যারিয়ার গ্রোথটা বেশি, এই সকল কারণে আসলে ক্যারিয়ার গ্রোথ বেশি। তো এটা গেল ফাইন্যান্স সেক্টরে। এছাড়া আপনার এই যে বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল রিপোর্টের কথা যদি বলি, এই রিপোর্টগুলো শুধুমাত্র ফাইন্যান্স ডেটা না, এটা অন্য যে কোনো ডেটার ক্ষেত্রেও প্রযোজ্য, এইভাবে আর কি করার ওয়ে আছে। তো আমরা এটা ট্যাবলিউ দিয়ে, পাওয়ার বিআই দিয়ে করে থাকি, বাট তার আগে হচ্ছে আমাদের মূল ডেটাকে অ্যানালাইসিস
মানে অ্যানালাইসিস করে দেন আসতে হয়। এছাড়া ব্যাংকিং সেক্টরে, সরি স্লাইডটা আসলে একটু ভালো দেখাচ্ছে না, ছোট ছিল। ব্যাংকিং সেক্টরে আপনার বিভিন্ন ধরনের রিয়েল টাইম প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, রিকমেন্ডেশন ইঞ্জিন, কাস্টমার সাপোর্ট, ফ্রড ডিটেকশন, রিস্ক মডেলিং, কাস্টমার সেগমেন্টেশন, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে আপনার অ্যানালাইসিস করাতে হয়, প্রচুর ডেটা অ্যানালাইসিস করতে হয়। তো এই সকল সেক্টরে কিন্তু আমরা ডেটা অ্যানালাইসিসের অ্যাপ্লিকেশনগুলো দেখি। তো এইটা দেখতে পারেন এখানের মধ্যে যদি বলি যে এখানে আপনার বিভিন্ন ধরনের ব্যাংকিং সেক্টরে যে সকল ইস্যুস নিয়ে আসলে প্রবলেমগুলো ফেস করে বিভিন্ন ব্যাংক, যেমন রিস্ক, বিভিন্ন ধরনের অ্যাসেট অ্যালোকেশন, অথবা হিউম্যান সাপোর্ট, বা মার্কেটের মধ্যে বিভিন্ন ইনভেস্টমেন্টের বিভিন্ন কাজ, বা মার্কেটের কাস্টমার সেগমেন্ট করা, বা মার্কেটিং বিভিন্ন ধরনের চ্যানেল তৈরি করা, এবং সেখান থেকে প্রোডাক্টগুলোকে বিভিন্ন ধরনের কি বলে ওই প্রোডাক্টের অ্যাগেনস্টে হচ্ছে মানি ট্রান্সফার করা, বা ধরেন আপনার ট্রানজ্যাকশন হিসাব করা আর কি, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের ব্রোকারেজ সার্ভিস, বা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের ডিসিশনগুলো আছে, ব্লকচেন থেকে শুরু করে অন্যান্য কিছু। তো ব্যাংকিং সেক্টরে অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই। মার্কেটিংয়ে আপনার বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন সিস্টেম, কাস্টমার সেগমেন্টেশন, মার্কেট বেসিস অ্যানালাইসিস, মার্কেট বাস্কেট অ্যানালাইসিস, চার্ন প্রেডিকশন, সেন্টিমেন্ট অ্যানালাইসিস। তো মার্কেটিং ডিপার্টমেন্টে বা মার্কেটিং অ্যানালিস্টের কাজও কিন্তু এই ধরনের বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তো যখন একটা কোম্পানি তার প্রোডাক্টগুলোকে সে সেল করতে চায়, এখন কার কাছে সেল করবে, কতটুকু রেঞ্জের প্রাইসে সেল করবে, কতটুকু অফার দিলে মানুষ সেটা লুফে নিবে, তো এরকম কিন্তু প্রতিনিয়ত এটার উপর অ্যানালাইসিস করতে হয় বা থাকে। যেমন ধরেন যদি আমি আপনাদেরকে রিসেন্ট যেই বর্তমানে যে ইয়াটা হইলো গত সপ্তাহে, আপনার স্বপ্নের যে অফারটা কথা, সেই অফারটা কথা বলি। তো এই স্বপ্ন কি করলো যে এই অফারটা কেন এত বেশি লুক্রেটিভ হলো, মানুষজন কেন এটা অ্যাকসেপ্ট করলো? বিকজ স্বপ্ন বর্তমানে মানুষদের মানে তাদের পকেটে কত টাকা আছে, মান্থলি তাদের ইনকাম কেমন হয়, কি পরিমাণ খরচ হয়, বাজারে জিনিসপত্রের দাম কেমন, বা তারা কি ধরনের লাইফ লিড করতেছে, অনেকগুলো ফ্যাক্টরের উপর বেস করে তারা হচ্ছে মার্কেটিং টিম বা ডিপার্টমেন্ট, অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট, তারা তখন এখান থেকে বের করে যে আমি কতটুকু টাকায় দিলে আমার কোম্পানির জন্য লাভ হবে এবং মানুষজন সেটা নিবে। তো দেখা যায় যে আপনার ধরেন আমি যদি বলি জাস্ট নর্মাল হাতের ঘড়ি কথা বলি, হ্যাঁ, হাতের ওয়াচ কথা বলি, ডিজিটাল ওয়াচ, হ্যাঁ, তো ধরেন ফিটবিট টাইপের ডিজিটাল ওয়াচ। তো ধরেন দুইটা কোম্পানি 1, কোম্পানি 2, দুজনই একই সময় ফিটবিট লঞ্চ করছে। ধরেন একটা নাম হচ্ছে ধরেন A1 আর একটা হচ্ছে আপনার B1, ঠিক আছে, তাদের প্রথম প্রোডাক্ট লঞ্চ করছে। কিন্তু ওই প্রোডাক্টের মধ্যে এমন কিছু জিনিস আছে, দুইটার মধ্যে কিছু ডিফারেন্সিয়েট আছে, যার কারণে হয়তো একটা প্রোডাক্ট মানুষজন বেশি কিনতেছে, আর একটা প্রোডাক্ট হয়তো কিনতেছে না বা কম কিনতেছে। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, মানুষের কেনার ইচ্ছা, তাদের চাহিদা, তাদের তারা কি কি চায় একটা প্রোডাক্টের মধ্যে, সেটার প্রাইসিংগুলো কিরকম। তো এরকম অনেকগুলো বিষয় এখানের মধ্যে কাজ করে। সো যারা কিনা মার্কেটিংয়ে কাজ করে, মার্কেটিং অ্যানালিস্ট হিসেবে কাজ করে, তাদেরও এখানের মধ্যে একটা বড় রোল আছে এই জায়গাগুলোতে এক্সপ্লোর করা বা এই জায়গাতে কাজ করার। মার্কেটের বিভিন্ন ধরনের বাজেট এবং চ্যানেল অপটিমাইজেশন, তারপর কাস্টমার অ্যাট্রিশন বা লয়ালিটি রেটিং, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, কাস্টমার সেগমেন্টেশন, রিয়েল টাইম অ্যানালিটিক্স, প্রাইসিং স্ট্র্যাটেজি, রিকমেন্ডেশন ইঞ্জিন। তো এরকম বিভিন্ন আপনার এখনকার সময় আমরা বিভিন্ন সফটওয়্যার দেখি বা বিভিন্ন ধরনের এআই টুলস দেখি, বা একই সাথে আমাদের যেই ডেটাগুলো বিভিন্ন কোম্পানি থেকে আমরা তাদের যে আউটকামগুলো আমরা দেখতে পাই, সে সকল আউটকামগুলো থেকে আমরা তখন কি করি, কোনো একটা প্রোডাক্ট হচ্ছে আমরা কিনি অথবা কাউকে হয়তো বলি। তো এই যে আপনার ওই প্রোডাক্টের কোয়ালিটি, ওই প্রোডাক্টের প্রাইসিং থেকে শুরু করে অন্য জিনিসগুলো মার্কেটের যারা অডিয়েন্স আছে বা যারা কাস্টমার আছে, ঠিক আছে, তাদের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা, তাদের সেগমেন্টেশন করে, তাদের বিভিন্ন রিকমেন্ডেশনের উপর বেস করে ওইভাবে যখন আমি প্রোডাক্টটাকে সেল করি, তখন দেখা যায় যে দুইটা কোম্পানির একই রকম প্রোডাক্ট হলো, একটা কোম্পানির প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, একটা প্রোডাক্টের কম সেল হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে একজন মার্কেটিং অ্যানালিস্ট সে ওইভাবে অ্যানালাইসিস করে আসছে যে কোন জিনিসগুলো আসলে মানুষজন খাবে, কোন জিনিসগুলো মানুষকে অ্যাট্রাক্ট করবে। এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে গেলেও আমার ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন লাগবে বা এই টুলসগুলো জানা লাগবে, শেখা লাগবে। তো কয়েকটা আমি এরিয়ার কথা আপনাদেরকে বললাম। ধরেন আপনার এখানে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, মার্কেটিং সেক্টর, সাপ্লাই চেনের কথা বললাম। যদি একটু ওভারঅল আপনাদেরকে বলি যে বিজনেসের ওভারঅল অপারেশনের ক্ষেত্রে যদি রিটেল অ্যানালিটিক্সের কথা বলি, ধরেন আপনার পারচেজ লাইকলিহুড, কোন প্রোডাক্টগুলো সে কিনতেছে। আপনি দেখবেন যে ওয়েবসাইটের মধ্যে আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন তখন সে বলবে যে আপনি তো এই প্রোডাক্ট কিনছেন, এটার পাশাপাশি এরকম এই প্রোডাক্টগুলো আছে, আপনি এগুলো দেখতে পারেন।
অথবা অনেক সময় তারা বলবে যে আচ্ছা ঠিক আছে আপনি হয়তো ফোন কিনছেন, তাহলে এই ফোনের জন্য আপনি ফোনের এরকম ডিজাইনের স্ট্যান্ড কিনতে পারেন, বা ফোনের চার্জার কেবল হচ্ছে আপনি সি টাইপে এগুলো দেখতে পারেন, অথবা ফোনের কাভার আপনি দেখতে পারেন যেহেতু আপনি এই ফোনটা কিনছেন। তো দেখা যায় কি আমরা যখন বিভিন্ন ব্র্যান্ডের ফোন কিনি, ফোন দূর থেকে দেখতে একই রকমই, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ওইটার যেই শেপ বা ওটার যে অ্যাঙ্গেল বা ওটার পিছনে যে ক্যামেরার পজিশন, এগুলো কিন্তু ডিফারেন্ট, একটা থেকে একটা ডিফারেন্ট। তার মানে আপনি যদি মনে করেন স্যামসাংয়ের S16-এর যে কাভার, ওই কাভার কিন্তু আপনার অপ্পোর মোবাইলে কিন্তু হবে না, ফিট হবে না। ব্যাপারটা দেখেন এখানের মধ্যে মার্কেটিং এর কাজটা কি বা এখানে বিজনেসটা কিভাবে হচ্ছে। যখন একটা প্রোডাক্টকে তারা লঞ্চ করতেছে, ওই প্রোডাক্টের সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য জিনিসগুলো তারা কি করছে, যে কম দামে অথবা অ্যাক্সেসরিজ হিসেবে তারা সেল করতেছে। মেন প্রোডাক্ট তো সেল হচ্ছেই, তার সাথে বাকিগুলো সেল হচ্ছে। তো এই যে পারচেজ লাইকলিহুডের যে বিষয়টা, যে আমি একটা প্রোডাক্ট একজনকে সেল করলাম, তাকে আমি পুশ করব যে আপনি যেটা কিনছেন, এই মোবাইল কিনছেন, এই ফোনের সাথে এই আপনার ইয়াটা কাভারটা ভালো কাজ করে, এই কালারটা ভালো, অথবা এটার সাথে আপনি এক্সট্রা যদি ব্যাটারি চান, অথবা যদি আপনি কেবল চান সি টাইপ কেবল, তাহলে এটা নিতে পারেন, অথবা ফোনের স্ট্যান্ড এটা নিতে পারেন, অথবা ওয়্যারলেস চার্জার আপনি এরকম ইউজ করতে পারেন। ঠিক আছে, এরকম কিন্তু তারা আরও জিনিসগুলো কিন্তু আপনাকে পুশ করবে কেনার জন্য। তো এই জিনিসগুলো মানে অ্যানালাইসিস করার দরকার যে আসলে কোন ধরনের জিনিসগুলো কে কোনটা চাচ্ছে। কেউ হয়তো আপনি দেখবেন যে অনেক কাস্টমার আছে যারা কিনা ধরেন ফিমেল কাস্টমারের ক্ষেত্রে আমরা অনেক সময় খেয়াল করে দেখি, মানে এটা আসলে আমার কথা না, এটা হচ্ছে অ্যানালাইসিস থেকে আর কি জিনিসটা আসে, রিসার্চ থেকে, যে আপনার বেশিরভাগ ফিমেল যারা আছে মোস্ট অফ দ্য কেসে তারা ভালো ক্যামেরা চায়। মানে আমার ফোনের মধ্যে কিছু থাকুক বা না থাকুক, আমার একটা ভালো ক্যামেরা লাগবে। আবার ধরেন ছেলেরা যারা আছে তারা চিন্তা করে যে আমি ফোনের মধ্যে ক্যামেরা দিয়ে কী করবো, আমার চেহারা তো এমনিতেই খারাপ, আমি একটা কাজ করি, আমি সেই সকল ফোনগুলো নেই যেগুলো র্যাম ভালো, যেটা হয়তো হিটিং প্রবলেম নাই, আমি যাতে গেম খেলতে পারি, আমি যেন পাবজি খেলতে পারি। তাহলে আপনি বুঝেন যে মেল ফিমেলের উপর বেস করে কিন্তু আমার পারচেজ লাইকলিহুডও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম প্রোডাক্ট এই একই ফোনেরই মধ্যে কিন্তু ভাগ হচ্ছে। এরকম আরও কিছু জিনিস আছে, যেমন চার্ন অ্যানালিটিক্স, কোন প্রোডাক্টগুলো মানুষজন এখন কিনতেছে অথবা কিনতেছে না, বা সার্ভিস নিচ্ছিল আগে বাট এখন নিচ্ছে না। এছাড়া কাস্টমারের বিভিন্ন অ্যানালিটিক্সগুলো করা, তাদের বিভিন্ন ধরনের পছন্দ অপছন্দের উপর বেস করে ভাগ করা, ডিমান্ড ফোরকাস্ট করা, বা হচ্ছে কাস্টমারের প্রোডাক্ট সেগমেন্টেশন করা, মার্কেটিং মিক্স মডেল ডেভেলপ করা, প্রাইসিং অ্যানালিটিক্স করা, কোন প্রাইসিংয়ে দিলে মানুষজন এটা কিনবে বা মানুষজন এটা নিবে, অ্যাট্রিবিউশন মডেলিং। আর অনেক হিউজ পরিমাণ কাজ আছে বিজনেস সেক্টরে, যদি ঠিকভাবে কাজ করার অপশন থাকে আর কি। তো যেহেতু সারা ওয়ার্ল্ড চলতেছে আপনার বিজনেসের উপরে, এবং বিজনেস সবাই করতেছে, আপনি মাইক্রোসফট বলেন, অ্যামাজন বলেন, গুগল বলেন, ওরাও বিজনেস করতেছে। আপনি আপনার বাসার নিচের যে দোকানদার আছে, দোকানে যে চাল ডাল বিক্রি করতেছে, সেও কিন্তু বিজনেস করতেছে। সো বিজনেস সারা ওয়ার্ল্ডেই চলতেছে, টেকনোলজি দিনকে দিন আপডেট হচ্ছে। হোয়াট ইউ নিড টু ডু ইজ টু কোপ আপ উইথ দিস টেকনোলজি। আপনি টেকনোলজির সাথে যত বেশি কোপ আপ করতে পারবেন, তত আপনি আগায় থাকতে পারবেন। এখনকার সময় বলা হয় না যে এআই নিয়ে এই হচ্ছে সেই হচ্ছে, অথবা এআই নিয়ে কাজ চলতেছে, বা সামনে আরও এআই জব খেয়ে ফেলবে। আসলে জব খেয়ে ফেলাটা এক অর্থে এটা সত্যি, আবার এক অর্থে মিথ্যা। কেন এই জিনিসটা হচ্ছে এরকম, যে আপনি যখন এআই টুলসগুলো নিজে নিজে শিখবেন, বা এআই টুলসের সাথে যখন আপনি নিজে পরিচিত থাকবেন, অলওয়েজ যখন আপ টু ডেট থাকবেন, তখন দেখা যাবে যে আপনি অন্যদের থেকে আগায় থাকবেন। তখন কোনো একটা এআই টুলস আপনি যদি, আমি বলতেছি না যে আপনি সরাসরি এটা ডেভেলপ করেন, বাট অ্যাটলিস্ট ওই এআই টুলসের সাথে রিলেটেড কাজগুলো যদি আপনি জানেন, তাহলে অ্যাটলিস্ট আপনি কোম্পানিতে অন্যদের থেকে আগায় থাকবেন। তো সেই হিসাবে কিন্তু আপনার এআই আসার পর আপনার জব যাবে না, বাট যারা কিনা এআই এর সাথে কোঅপ করবে না, তাদের জব যাওয়ার চান্স আছে। এখন এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে যে এআই টুলস অথবা ডেটা অ্যানালিটিক্সের বিভিন্ন ধরনের মেথড, ফর্মুলা, বা ধরেন এটার যে প্রসেস, এই জিনিসগুলোকে আত্মস্থ করা, এই জিনিসগুলোকে শেখা, জানা। যত আমি জানবো, যত জিনিসগুলো আমি প্র্যাকটিস করব, তত এই রিলেটেড কাজে আমি নিজেকে আরও বেশি রেডি করতে, ওটার জন্য আমি নিজেকে রেডি করতে পারবো। ই কমার্সের মার্কেটে এরকম অনেকগুলো কাজ আছে। আচ্ছা, এখন আমি পরের সেকশনটা শুরু করব। যদি পরের সেকশনটা শুরু করার আগে অনেকক্ষণ ধরে যেহেতু আমি একাই কথা বলতেছি, আমি এটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যদি আপনাদের কোনো মতামত থাকে বা যদি কোনো কোশ্চেন থেকে থাকে, দেন ইউ ক্যান আস্ক মি। হ্যাঁ ভাইয়া, জি।
হ্যাঁ ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম কি, ওই যে যেহেতু সাপ্লাই চেইনে বললেন যে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, তো আমি একটু জানতে চাচ্ছিলাম কি যে ওই যে সাপ্লাই চেইন এক্সিকিউটিভ হিসেবে যারা থাকে তাদের কাজের সাথে এই যে বিজনেস অ্যানালিস্ট কিন্তু সাপ্লাই চেইনেই সে কাজ করতেছে, মানে তাদের কাজের পার্থক্যটা কোথায়? মানে আমার কাছে হচ্ছে কাইন্ড অফ মনে হচ্ছে যে দুজনেই তো অ্যানালাইসিসই করে করে হচ্ছে আমাকে একটা রেজাল্ট দিবে, তাই তো? বাট তো আমি নর্মাল ঠিক একজন বুঝতেছি না সাপ্লাই কাজের চেইনের পার্থক্য। এক্সিকিউটিভ কিন্তু অ্যানালিটিক্সের পার্টটা অত ইনডেপথে পারবে না যত কিনা একজন বি অ্যানালিস্ট পারবে। হয়তো দুজনের কাজ একই রকম হবে কিন্তু দুজনের এফিসিয়েন্সি এক হবে না। একই কাজ ধরেন একজন সাপ্লাই চেইন নন টেক ব্যাকগ্রাউন্ড অথবা এই ধরনের অ্যানালিটিক্স জানে না, তাকে যদি করতে দেওয়া হয় সে এক্সেলে সারাদিন ধরে ঘেটে ঘেটে একটা রিপোর্ট তৈরি করবে। অথচ আপনি যদি এই জিনিসগুলো ভালোভাবে জানেন বা যদি অ্যানালিটিক্সের টুলসগুলো ইউজ জানেন, আপনার সারাদিন লাগবে না, আপনি 2 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন। ইটস অল অ্যাবাউট এফিসিয়েন্সি। আমি ধরে নিলাম যে দুইজনই সিমিলার কোয়ালিটি সম্পন্ন, দুজনেরই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা তাদের নলেজ একই রকম, কিন্তু একজন হচ্ছে অ্যানালিটিক্সের মানে টুলস জানে না অথবা এগুলো হিউজ পরিমাণ ডেটা কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা জানে না, আরেকজন জানে। তো যে জানে সে তার রেজাল্ট বা তার যে কাজ সে কাজটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, লেস এরর থাকবে এবং ওইটা আরও বেশি কোম্পানির আপনার সুপিরিয়র বলেন বা তাদের যেই ম্যানেজমেন্ট তার ম্যানেজমেন্টের কাছে বেশি অ্যাকসেপ্টেবল হবে। কারণ ধরেন আপনি যদি একটু সহজ করে বলি, ধরেন যে লোকটা পাওয়ার বিআই জানে না, শুধুমাত্র এক্সেলে কাজ করে, সেই এক্সেলে আপনার কিছু গ্রাফ তৈরি করে হচ্ছে সে রিপোর্ট তৈরি করলো। আপনি পাওয়ার বিআই জানেন এবং এক্সেলের কাজও আপনি মোটামুটি জানেন, আপনি কিন্তু একটা ডাইনামিক ভিউ বা ডাইনামিক যেই আপনার ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন, যেটা কিন্তু আপনাকে তখনই হচ্ছে আরেকজনের থেকে আলাদা করবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, ওই তো যিনি হচ্ছে বিজনেস অ্যানালিস্ট হিসেবে সাপ্লাই চেইনে জব করবে, হ্যাঁ, তার কি হচ্ছে ওই সাপ্লাই চেইনের কোর নলেজ গুলো কি থাকা আবশ্যক, হ্যাঁ নাকি সে হ্যাঁ হ্যাঁ খালি হ্যাঁ ওই না না না, সেখানে 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 কোর নলেজটা থাকা অবশ্যই, সেটা তার তার অবশ্যই সেটা জানতে হবে। মানে সে যদি তার আন্ডারগ্রেড লেভেলে অথবা মাস্টার্স লেভেলে যদি ওই জিনিসগুলো না শিখে আসে তাহলে কিন্তু হবে না। যেমন ধরেন একজন এগ্রিকালচারে পড়াশোনা করছে, সে যদি তাকে যদি ব্যাংকিং সেক্টরে যদি বসায় দেওয়া হয়, তার কিন্তু প্রথমে 1 মাস লাগবে এগুলো বুঝতে বুঝতে, তাই না? তো ডেটা অ্যানালিটিক্সের বিষয়টা হচ্ছে, যেহেতু আমি এখানে যে কোনো সেক্টরে ডেটা নিয়ে কাজ করতেছি, সো আমার একটা ফ্রিডম আছে যে আমি এই কাজগুলো যদি শিখতে পারি বা অ্যানালিটিক্স করার যে ওয়ে বা প্রসেস যদি আমি বুঝতে পারি বা সফটওয়্যারগুলো ইউজটা শিখতে পারি, তাহলে আমি আমার নিজের এরিয়াতে তো কাজ করতে পারবোই, প্লাস আমি চাইলে অন্য এরিয়াতে যেতে পারবো। হয়তো আমার প্রথম কিছুদিন কষ্ট হবে ওই এরিয়ার বা ওই ডোমেনের নলেজটা জানা, তবে অবশ্যই তো তার প্রত্যেকের নির্দিষ্ট ডোমেনের নলেজ জানা উচিত, জেনে থাকলে ভালো। বা তাহলে হচ্ছে আমরা এখানে আসলে এই কোর্সে কি কি নলেজ শিখবো? হ্যাঁ হ্যাঁ, ডোমেন নলেজ মানে হচ্ছে আমাদের আমাদের এই কোর্সে তাহলে হচ্ছে আমরা কোন কোন টাইপের ডোমেনের নলেজ গুলা গেদার করবো আর শিখবো? আমরা সাধারণত আমাদের যেহেতু এরা বিআই অ্যানালিস্ট, তার মানে হচ্ছে আমরা বিজনেস রিলেটেড ডেটাগুলো নিয়েই কাজ করব। লাইক ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের সাপ্লাই চেইন ডেটা, প্রকিউরমেন্ট ডেটা অথবা এইচআর ডেটা, অথবা ধরেন আপনার বিজনেসের বিভিন্ন অপারেশনস ডেটা, কাস্টমারদের ডেটা, এই ধরনের ডেটাগুলো নিয়ে মূলত আমরা কাজ করব। নাজিম, প্রতীক বা আমি এই ধরনের ডেটার এক্সাম্পলগুলোই দিব বা প্র্যাকটিস করার সময় এই ধরনের ডেটাগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করাবো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তবে এখানে একটা সুবিধা হচ্ছে কি, যে আপনি যদি অ্যানালিটিক্সের ওয়ে বা এটার মেথড প্রসেসগুলো যদি শিখেন, তাহলে এইটা আপনি আবার ইঞ্জিনিয়ারিং সেক্টরেও ইউজ করতে পারবেন, বা আপনি চাইলে এটা হচ্ছে মেডিকেল সেক্টর, হেলথ কেয়ার সেক্টর ইউজ করতে পারবেন। কারণ যেখানে আপনি যান না কেন, আপনার কিন্তু ডেটা ডিফারেন্ট ডিফারেন্ট হইলেও কাজ কিন্তু মূলত এক, ওই অ্যানালাইসিস করাই। তার মানে আপনি অ্যানালাইসিসটা যদি ঠিকভাবে শিখতে পারেন, আপনার কাছে যে কোনো ডেটা আসুক না কেন, ইট উইল নট বি এ প্রবলেম। যেমন আমি ধরেন হচ্ছে যেই সকল রিসার্চের কাজ করি, যেই ধরনের পেপার পাবলিশ করি, এর মধ্যে কিছু ধরেন হেলথ কেয়ার রিলেটেড। কারণ আমি তো হেলথ কেয়ার সেক্টরের লোক না, আমি তো মেডিকেল সেক্টরের লোক না, কিন্তু আমার কাছে যখন ডেটাটা আসতেছে, ফার্স্ট অফ অল আমাকে যেই কাজটা করতে হচ্ছে, এই ডেটাটা কী ধরনের ডেটা, মানে ডেটা সম্পর্কিত ডেটা আর কি, ডেটা নিয়ে ডেটা, যেটা হলো মেটা ডেটা, বা ডেটাটার সোর্সটা কীরকম, ডেটাগুলোতে আসলে কী ধরনের রেঞ্জ আছে, ডেটা টাইপগুলো আছে, এটা কিন্তু প্রথমে আমাকে একটু জেনে নিতে হচ্ছে। তারপর কিন্তু আমার ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করাটা কিন্তু ইজি হয়ে যায়,
প্রথম। তো সেজন্য ধরেন আমি হয়তো আইপিতে পড়াশোনা করছি, কিন্তু আমি হয়তো চাইলে হচ্ছে মেডিকেল সেক্টর ডেটা নিয়ে কাজ করতে পারবো, বিকজ আমি মূল বিষয়টা জানি বা মূল প্রসেসটা জানি, আমি ওয়েটা জানি যে হাউ টু অ্যানালাইজ দ্য ডেটা, হাউ টু গেট দ্য ওন ইনসাইট ফ্রম দোজ ডেটা। এখন সেটা ডেটা যে কোনো ধরনের হোক না কেন, আই ডোন্ট কেয়ার, আমার কোনো প্রবলেম নাই। তো ওই কনফিডেন্সটা আমার আছে। এটা আস্তে আস্তে আপনাদেরও হবে। মানে আমি এটা বললাম এই কারণে যে যারা কিনা নন বিজনেস সেক্টরে বা ইঞ্জিনিয়ারিং সেক্টর, তা যদি মনে করেন যে তাহলে তো আমার এখানে কোনো চান্স নাই, বিষয়টা আসলে তা না। আপনাদেরও চান্স আছে, আপনারা আপনাদের সেক্টরে কাজ করতে পারবেন। যেমন বি অ্যানালিস্টের যেই সকল স্কিলগুলো আছে, সেই স্কিলগুলো বা এটার যে রিকোয়ারমেন্ট থাকে, এইটার রিকোয়ারমেন্ট এবং স্কিলের সাথে অলমোস্ট প্রায় 80 বা 90% মিল আছে যারা কিনা ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করে। মূলত বিষয়গুলো একই, কিন্তু কোথাও কোথাও জায়গায় হচ্ছে কিছু স্কিল কম লাগে, কোথাও হয়তো কিছু স্কিল বেশি লাগে, আর কিছু না। এখন আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ডেটা সায়েন্সের বিভিন্ন ধরনের মিথ এবং কিছু ফ্যাক্ট। সো আমরা নর্মালি ডেটা সায়েন্সের বলতে যে জিনিসটা বুঝি যে ডেটা সায়েন্স হচ্ছে ডেটা নিয়ে কাজ করা, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেহেতু এটা নামের সাথে সায়েন্স আছে, তার মানে সায়েন্সের লোকেরা এই কাজ করতে পারবে, বাট এটা কমপ্লিটলি রং একটা কনসেপ্ট। এবং আমি প্রথমে একটা কথা বলছিলাম যে ডেটা সায়েন্সের অনেকগুলো ক্যারিয়ারের বিভিন্ন স্কোপ আছে। তো সেই স্কোপগুলো কি? ধরেন আমি যদি এটাকে সহজ করে বলি যে আপনার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা যদি বলি, আমরা যখন আমাদের এসএসসি এইচএসসিটা করার পরে যখন আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যখন ভর্তি হই বিভিন্ন ইউনিভার্সিটিতে, তখন কিন্তু আমরা প্রথমে কি চিন্তা করি যে আমি ইঞ্জিনিয়ার হব, এবং তারপরে হচ্ছে আমরা চুজ করি সাবজেক্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সিএসসি, আইপি বা গ্লাস অ্যান্ড সিরামিক্স, আরবান, এরকম অনেকগুলো সেক্টর আছে, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, বা ধরেন আপনার বাংলাদেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে এরকম আপনি সাবজেক্ট পাবেন। তার মানে কি আমাদের প্রথম লক্ষ্যটা ছিল কি যে আমি ইঞ্জিনিয়ার হব, দ্বিতীয় লক্ষ্য কি আমি অমুক ইঞ্জিনিয়ার হব। তার মানে আমার ইঞ্জিনিয়ারিং যেই নলেজ ডোমেনটা, ধরেন ইঞ্জিনিয়ারিং যদি আমি একটা নলেজ ডোমেন হিসেবে চিন্তা করি, এটার মধ্যে কিন্তু অনেকগুলো আমার ক্যারিয়ার ট্র্যাক ভাগ করা আছে, যেটার উপর বেস করে আমি 4 বছর আন্ডারগ্রেডে পড়াশোনা করব এবং 4 বছর পরে বের হয়ে আমি ওই রিলেটেড জব করব। এখন এখানের মধ্যে মেকানিক্যাল আছে, সিভিল আছে, বা ট্রিপলি আছে, এখানের মধ্যে সিএসসিও আছে, আইপি আছে, অনেকগুলো আছে। এখন দেখেন যে কিনা একজন সিএসসি গ্র্যাজুয়েট, সে কি সিভিল ইঞ্জিনিয়ারিং এর এই আপনার সিমেন্ট বালুর কাজ করতে পারবে না। কিন্তু যে কিনা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তার কাজ হচ্ছে মেশিন নিয়ে, সে কি আপনার ইলেকট্রিক্যালের কোর যে ধরনের জবগুলো সেগুলো করতে পারবে না কিন্তু। তার মানে আমার মূল নলেজ ডোমেনটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তার উপর বেস করে আমি অনেকগুলো এটা শাখা প্রশাখা হিসেবে ভাগ হচ্ছে। তো অল অফ দিজ আর আন্ডার ওয়ান হুড, একটা ছাতার নিচে আছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেও নিজেকে ইঞ্জিনিয়ার বলবে, যে ট্রিপল ইঞ্জিনিয়ার সেও নিজেকে ইঞ্জিনিয়ার বলবে, তাই না? সবাই দুজনেই কিন্তু ইঞ্জিনিয়ার, ইভেন সবাই ইঞ্জিনিয়ার নিজেকে বলবে, কিন্তু তার কাজের উপর ভিত্তি করে, তার পড়াশোনার উপর ভিত্তি করে তার কাজগুলো ভ্যারি করতেছে। ঠিক তেমনি সিমিলারলি ডেটা সায়েন্সটা হচ্ছে এটা একটা নলেজ ডোমেন। সো আমি এটা আপনাদেরকে আরেকটা স্লাইডে এখানের মধ্যে দেখাই, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখছি ভাই। আচ্ছা। তো ডেটা সায়েন্সের মধ্যে আপনার এখানের মধ্যে ডেটা অ্যানালিস্ট আছে, আপনার এখানের মধ্যে বিআই অ্যানালিস্ট আছে, আপনি এখানের মধ্যে ডেটা সায়েন্টিস্ট আছে, আপনি এখানের মধ্যে পাবেন এমএল ইঞ্জিনিয়ার আছে, এমএল অফিসার আছে, আপনি এখানের মধ্যে ডেটা আর্কিটেক্ট পাবেন, আপনি এখানের মধ্যে ডেটা ইঞ্জিনিয়ার পাবেন, এরকম আরও অনেকগুলো ভাগ করা আছে। তার মানে হচ্ছে এক একটা সেক্টরের জন্য আপনার কিছু পার্টিকুলার রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারলেই কেবলমাত্র আপনি ওই রিলেটেড জবগুলোতে ঢুকতে পারবেন বা ওই দিকে ক্যারিয়ার করতে পারবেন। আনফর্চুনেটলি যেটা হয়, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনও ওই জিনিসটা জানেই না যে ডেটা সায়েন্সটা আসলে কি, ডেটা সায়েন্সে আসলে আমার কি শিখতে হবে, কতটুকু শিখতে হবে, বা আমি এটা নিয়ে কোথায় যেতে পারি, এই নলেজটা আমার কোথায় কাজে লাগবে। তো এইগুলো নিয়ে আসলে ওইভাবে ডিটেলসে কেউ ওইভাবে বলে না বা ওই জিনিসগুলো নিয়ে শেয়ার করে না। তো আমি আমার অনেকগুলো এখানে পেজের ভিডিও আছে বা ইউটিউবে ভিডিও আছে, এবং আমি প্রায় সময় হচ্ছে এরকম ওরিয়েন্টেশন সেশনে জিনিসগুলো এক্সপ্লেন করার চেষ্টা করি যে দেখেন, আমি যখন ডেটা সায়েন্সে ক্যারিয়ার করব তখন ফার্স্ট অফ অল আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন সাইডে ক্যারিয়ার করব। তো এই জিনিসটা আমাকে সবার আগে জানতে হবে যে আমি কি ডেটা সায়েন্টিস্ট হব, নাকি আমি কি বিজনেস অ্যানালিস্ট হব, আমি কি ডেটা অ্যানালিস্ট হব, নাকি আমি কি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হব। ওইটার উপর বেস করে তখন আমাকে দেখতে হবে যে এইটা
জানার জন্য বা এই ক্ষেত্রে এই সেক্টরে জব পাওয়ার জন্য আমার পার্টিকুলার কি কি জিনিস শেখা লাগবে। এখন বিআই অ্যানালিস্টের জন্য যদি আমি বলি যে আমার 5টা স্পেসিফিক টুলস শিখতে হবে, মেশিন লার্নিং এর জন্য কিন্তু আমার সেম 5টাই লাগবে না, হতে পারে এই 5টার মধ্যে যে কোনো 2টা লাগতে পারে, বাকি 3টা হচ্ছে স্পেসিফিক আলাদা মেশিন লার্নিং এর ইঞ্জিনিয়ারের জন্য ডেডিকেটেড। আবার এমন হতে পারে যে মেশিন লার্নিং এর যে আমি 5টার কথা বললাম এই 5টার মধ্যে হয়তো ডেটা সায়েন্টিস্টে 4টাই লাগতে পারে, একটা হয়তো ডিফারেন্ট অন্য জায়গা থেকে আসছে, মানে অন্য জায়গায় বলতে হচ্ছে আরেকটা স্কিল, সেটা হয়তো এখানে কাজে লাগতেছে। তো এইভাবে আসলে ব্রেকডাউনটা আগে নিজে একটু বুঝে নিতে হয় বা এটা একটু পড়াশোনা করে নিতে হয়, বা কেউ না চাইলেও কোনো সমস্যা নেই, এগুলোর গাইডলাইনও হচ্ছে আমাদের ইউটিউবে ভিডিওতে আছে বা এগুলো নিয়ে আমি মাঝে মধ্যে ডিসকাস করি যে আপনি স্পেসিফিকলি এইটাতে কাজ করতে পারবেন। বর্তমানে যে জিনিসটা হয় বর্তমানে বাংলাদেশে যে মানুষজন যেহেতু জানে না যে আমার ডেটা সায়েন্সটা আসলে কি, ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনটা কোথায়, আমি ডেটা সায়েন্সে কোথায় কোথায় কাজ করতে পারবো, বা আমি অ্যাকচুয়ালি ডেটা সায়েন্সের কোন স্পেসিফিক জবটা আসলে নিব বা নেওয়া উচিত। তো যার কারণে দেখা যায় যে এখন অনেক ফ্রড চলে আসে, বা ফ্রড মানে হচ্ছে যে অনেক ভুয়া ট্রেনার চলে আসে, এবং অনেক প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাবেন যে প্ল্যাটফর্ম হয়তো আপনাকে এমন কিছু খিচুড়ি মার্কা একটা কোর্স ধরাই দিবে যে আপনি এগুলো শিখলে ডেটা সায়েন্টিস্ট হয়ে যাবেন বা এটা হয়ে যাবেন ওটা হয়ে যাবেন। তো শুরুর দিকে হচ্ছে এরকম আমরা দেখছি, মানে আমি দেখছি, এখনো দেখি, এখন আপনারা দেখবেন যে শুধুমাত্র বলবো যে বেসিক ডেটা সায়েন্স অথবা কিছু কিছু জায়গা থেকে একটু 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 করে নিয়ে অল্প অল্প করে নিয়ে একটা খিচুড়ি মার্কার কোর্স বানায় 3-4 মাসে বানায় বলবে যে আপনি এগুলো শিখলে হয়ে যাবে, এবং আপনি সেখানের মধ্যে দেখবেন যে অনেকেই লুক্রেটিভ ভাবে সেখানের মধ্যে কম কোর্সে 2000 টাকা 1000 টাকা 1500 টাকায় কোর্স করাচ্ছে, রেকর্ড কোর্সও দিতেছে। আপনি চিন্তা করতে পারবেন না যে আমরা বাংলাদেশে ডেটা সায়েন্টিস্টের এই নলেজ গেইন করার জন্য কত মিনিমাম টাকায় আমরা শিখতেছি। বাইরের কান্ট্রিতে আপনি দেখেন, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপিয়ান কান্ট্রিতে দেখেন, আপনার নর্মাল কোন একটা পার্টিকুলার স্কিল, ধরেন আমি যদি 4 মাস বা 6 মাসের একটা বুট ক্যাম্পের কথাই বলি, মিনিমাম আপনার শুরু হয় $500 থেকে, এবং এটা $2000 পর্যন্ত উঠে ইউএসডি। আমি যদি ইন্ডিয়ার দিকে তাকাই, ইন্ডিয়াতে আমরা যে ধরনের বুট ক্যাম্প করাই, এই ধরনের বুট ক্যাম্প যারা করায় এখানের মধ্যে, তাদের এখানের মধ্যে আপনার কোর্স ফি হচ্ছে ইন্ডিয়ান রুপিতে মিনিমাম 40K দিয়ে শুরু, এবং কখনো কখনো সেটা 1.2K লাখ কে 2K লাখ পর্যন্ত, সরি মানে 1 লাখের উপরও, 1 লাখ রুপির উপরে চলে যায়, ডিপেন্ডিং অন কে শিখাচ্ছে তার উপরে। অনেক সময় দেখা যায় যে আপনার আইআইটির প্রফেসররা শেখায়, তখন সেক্ষেত্রে 1.5-1.5 লাখ টাকা হয়ে যায় আপনার 4 মাসের বা 6 মাসের কোর্স। আবার অনেক সময় দেখা যায় যে আপনার ওখানের মধ্যে এক্সপার্ট অনেকে আছে, তারা শিখায়, তারা 40,000-50,000, তাও কিন্তু অনেক। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা আমার মনে হয় সারা ওয়ার্ল্ডে এর চেয়ে চিপে মানে ডেটা সায়েন্স মনে হয় কোনো দেশে আসলে শেখানো হয় না বা শেখায় না। নর্মালি আপনার যতটুকু কমের মধ্যে হইলো আপনার 30-40 হাজার টাকা হওয়া উচিত একটা ডেটা সায়েন্সের কোর্সের, বাট আমাদের বাংলাদেশে আমরা মানে নামতে নামতে এত খারাপ একটা পর্যায়ে চলে গেছি যে কেউ হচ্ছে 2-3টা ভিডিও রেকর্ড করে 1000-2000 টাকায় কোর্স সেল করে, এবং আমরা বাঙালিরা এমন একটা জাতি যে যেখানে আমার কম টাকা দেখবো সেখানে আমি লাফায় চলে যাব। কখনোই আমরা দেখবো না যে কোয়ালিটি কি, কে শেখাচ্ছে, কি শেখাচ্ছে, বা এটা আমার আদৌ কাজ লাগবে কি না। যার কারণে দেখা যায় যে একটা সময় গিয়ে তার টাকা, সময়, পরিশ্রম সব নষ্ট হয়, এবং সে আলটিমেটলি ডিমোটিভেট হয়ে যায়, এবং সে বলে যে ডেটা সায়েন্সের জব হচ্ছে একটা স্ক্যাম। না, ডেটা সায়েন্সের জব স্ক্যাম না, এটা আমরা নিজেরাই তৈরি করছি, এই সিচুয়েশনের জন্য আসলে আমরা নিজেরাই দায়ী। তো এই জিনিসগুলা থেকে আসলে মানে এই জিনিসগুলো আমি অনেক 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 কথা বলি, আমি নিজের পার্সোনাল প্রোফাইলও শেয়ার করি, কিন্তু দেখা যায় যে আমি এইগুলো শেয়ার করতে গিয়ে অন্যদের কাছে ভিলেন হয়ে যাই। কারণ কেন আমি এগুলো বলতেছি, কারণ এগুলো বলতে অনেকের বিজনেস নষ্ট হয়ে যাবে। ইভেন আমি হচ্ছে পার্সোনালি আমাকে ইনবক্সও এরকম আমি কথা শুনতে হয়েছে যে আমি এগুলো দিয়ে কেন লেখালেখি করি, কারণ অন্যদের যে পেটের মধ্যে লাথি পড়তেছে, অন্যের রিজিকে আমি হাত দিচ্ছি। এখন এটা তো আসলে আসলে বলা ঠিক না যে রিজিক তো আল্লাহর হাতে, তাই না? কিন্তু কেন আমি 2 নাম্বারই করে আমি করব? শিখলে ভালো করে শেখাবো, নিজে ভালো করে শিখবো, ভালো একটা জায়গা থেকে শিখবো, অথবা ভালো জিনিস শেখাবো। কেন আমি খিচুড়ি মার্কা উল্টাপাল্টা জিনিস শেখাবো? এবং কেন আমি মানে স্ট্যান্ডার্ড যেই ফি হওয়া উচিত তার থেকে আমি মার্কেট ধরার জন্য কেন 2000-3000 টাকা আমি সেল করব? এটা তো আসলে কাস্টমারদের সাথে বেইমানি করা, মানে হচ্ছে ফ্রডগিরি করা। যাই হোক, সেগুলো ডিফারেন্ট হিসাব, এগুলো আপনারা হয়তো এখন অনেকে বুঝবেন না বা হয়তো টের পাবেন না, পরে হয়তো যারা বুঝে তারা ঠিকই টের পায় জিনিসটা। তো আমি এরকম ভাবে আমাদের এখানের মধ্যে অনেকেই আছে যারা কিনা আমাদের যে কমিউনিটি গ্রুপটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকেই এখানে আসেন, অনেক আছে 3-4 মাস 6 মাস 1 বছর ধরে আমাদের এখানে ওয়েট করে দেখে আমরা কি করি, দেন তারপর কি ডিসিশন নেয়।
আবার অনেকে আছে যারা কিনা অন্য জায়গায় আপনার কম টাকায় ইজি মানে মোটামুটি জাস্ট নাম কাওয়াজতে শেখাবে, মানে সারফেস লেভেলে শেখাবে, জাস্ট উপরে উপরে ভাষাভাবে শেখায় তারপর ছেড়ে দিবে যে ঠিক আছে আপনি এবার যান জবের জন্য যান। জবে গিয়ে দেখবে যে সে কিছুই পারতেছে না এবং এগুলো কোনো কিছু না, বাচ্চাদের লেভেলে জিনিস শিখে আসছে এত টাকা দিয়ে, 2-3 হাজার টাকা দিয়ে, তখন ঠিকই বাধ্য হয়ে আমাদের কাছে আবার ফেরত আসে তখন আবার ফুল কোর্স করে। তো এগুলো অনেক হিস্ট্রি আছে, এগুলো অনেক এক্সপিরিয়েন্স মানে আমার নিজের আছে, আমি নিজে দেখছি। এখন ডেটা সায়েন্সের যে বললাম যে একটা নলেজ ডোমিনের আন্ডারে কিভাবে এটা ব্রাঞ্চগুলো হয়, তো এই ব্রাঞ্চগুলোর মধ্যে আমরা বিভিন্ন ব্রাঞ্চ দেখতে পাই, যেমন ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা আর্কিটেক্ট, মেশিন লার্নিং ডেভেলপার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া বাংলাদেশে কি আমার সবগুলো কি অ্যাভেলেবেল কিনা বা সবগুলোর ক্ষেত্রে জবের প্রসপেক্ট কিরকম? বাংলাদেশে সবগুলো জবের প্রসপেক্ট সেম না। যদি বলি যে বাংলাদেশে সবচেয়ে বেশি জব অপরচুনিটি আছে কিসে? বিআই অ্যানালিস্টে সবচেয়ে বেশি। আপনি যদি বিডি জবস সার্চ করেন মোটামুটি ডেটা সায়েন্স রিলেটেড যতগুলো আপনি জব পাবেন, যদি আপনি এক মাসে বা বিগত 3টা সপ্তাহ সবগুলো যে ডেটাগুলো যদি কালেক্ট করেন, আপনি দেখবেন যে বিজনেস অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট, বিজনেস ডেভেলপার এই ধরনের বা প্রোডাক্ট ম্যানেজার আপনি বলতে পারেন বিজনেস অ্যানালিস্টের মধ্যেই পড়ে, এরকম অলমোস্ট প্রায় 60% জব শুধুমাত্র এই রিলেটেড। ডেটা অ্যানালিস্ট আছে মোটামুটি 20%-এর মতন, আর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট এটা খুবই কম, ধরেন আপনার 5%-5%-এর মতন। তো কত হইল? 80-90, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো আছে ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা আর্কিটেক্ট এগুলো খুবই কম, মানে সব মিলে হচ্ছে 5%ও হবে না। তো বাংলাদেশের পার্সপেক্টিভে বিগত লাস্ট 2-2.5 বছরে আমি যেটা দেখলাম যে বিজনেস অ্যানালিস্টের চাহিদাটা বাংলাদেশে বেশি, এবং আমাদের বিজনেস অ্যানালিস্টের কোর্সও আসলে বেশি হয়। মানে আমাদের যে এখন 2412 12 নম্বর ব্যাচ আমরা যে বলতেছি এই বছরের, এর মধ্যে আমার বিজনেস অ্যানালিস্টের যদি কাউন্ট করি তাহলে এটা হচ্ছে আমাদের 6 নম্বর ব্যাচ। 6 নম্বর ব্যাচ আমাদের এই বছরের। বাকি 6টা ব্যাচ কিসের? বাকি 6টা ব্যাচ হচ্ছে আমাদের ওই ডেটা অ্যানালিস্টের অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের বা ডেটা সায়েন্স মেশিন লার্নিংয়ের বা শর্ট কোর্স যদি বলি ওগুলো মিলাই চলতে বাকি 6টা। আবার এই বি অ্যানালিস্টের মধ্যেও আরও কিছু সাব পার্ট ভাগ করা আছে, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্টের মতো সাব পার্ট কিছু ভাগ করা আছে, যেমন আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, মার্কেটিং অ্যানালিস্ট, ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যানালিস্ট, মেডিকেল অ্যানালিস্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যানালিস্ট। যদিও সবগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না, কিছু কিছু জায়গায় আমি দেখছি বিডি জবসে বা লিঙ্কডিনে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, মার্কেটিং অ্যানালিস্ট এই দুইটার গেছি। সাপ্লাই চেইন অ্যানালিস্ট বাংলাদেশে আমি ওরকম আমার চোখে পড়ে নাই, বা মেডিকেল অ্যানালিস্ট বা ইন্ডাস্ট্রিয়াল অ্যানালিস্ট ওরকম চোখে পড়ে নাই। তো এইখানে যেই সকল যে জবগুলোর কথা বললাম এইগুলোর আবার অল্টারনেট নাম হিসেবে কমন নাম হিসেবে ডেটা অ্যানালিস্ট দিয়ে হচ্ছে সবাই চালায় দেয়। ইন্ডাস্ট্রিয়াল অ্যানালিস্ট নামে হচ্ছে স্পেসিফিক কাজ না করা, তারা আরও কিছু রিকোয়ারমেন্ট অ্যাড করে ওটাকে কম্বাইনলি ডেটা অ্যানালিস্ট হিসেবে বলতেছে। হয়তো ডেটা অ্যানালিস্টের মধ্যে যে রিকোয়ারমেন্ট আছে সব রিকোয়ারমেন্ট হয়তো ফুলফিল করার দরকার নেই বা করতেছে না, বাট ওটাকে তারা নাম দিয়েছে ডেটা অ্যানালিস্ট। আবার একই রকমভাবে বিজনেস অ্যানালিস্টের ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশের পার্সপেক্টিভে যেহেতু বলতেছি আমি কথাগুলো, যে বিজনেস অ্যানালিস্টে ওরা এমন জিনিসগুলো চায় যেটা কিনা একই সাথে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, মার্কেটিং অ্যানালিস্ট বা সাপ্লাই চেইন অ্যানালিস্ট কভার করে। তো বাংলাদেশের জব সেক্টরে যারা আপনারা জব করতেছেন, আমি জানি না এখানের মধ্যে কজন জব করতেছেন, তো যারা জব করতেছেন তারা হয়তো এই গত কয়েক বছরে বা যারা গ্র্যাজুয়েশন করে জব করতেছেন আপনারা হয়তো একটা ট্রেন্ড অথবা একটা ব্যাড প্র্যাকটিস বাংলাদেশের জব সেক্টরে দেখবেন, সেটা হচ্ছে যে তারা মানে তারা যে ধরনের জবের মানে অফারগুলো করে বা যে ধরনের রিক্রুটমেন্টগুলো চায় তারা আসলে চায় কিরকম জানেন? আমরা ছোটবেলায় পড়ছি না, বুঝতে পারতেছেন? 1-এর ভিতর 5, 1-এর ভিতর 10, পাঞ্জেরি গাইড। হ্যাঁ, তো আমি জানি না আপনারা আমার সাথে কতটুকু একমত হবেন। বাংলাদেশে বেশিরভাগ সেক্টরে তারা চায় 1-এর ভিতর 5 বা 1-এর ভিতর সব, পাঞ্জেরি গাইডের মতন, নিউটন গাইডের মতন, যে আমার সব কাজগুলো করে দিবে এবং মানে ট্রিমেন্ডাস টাইপের প্রেশার আপনাকে দিয়ে করাবে। অথচ এই জিনিসগুলো বাইরের কান্ট্রিতে আরও স্মুথলি একদম টু দ্য পয়েন্টে পার্ট বাই পার্ট ভাগ করে ওদের জবগুলো অফার করা হয়। বাংলাদেশে এই জিনিসটা করে না। তো এগুলো কিছু হার্শ রিয়েলিটি, এগুলো আপনাদের জানা উচিত
যে যেহেতু আপনি এই লাইনের সেক্টরে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন অথবা এই সেক্টরে ক্যারিয়ার করতে যাচ্ছেন, তো আপনার এই জিনিসগুলো জানা উচিত, ভালো খারাপ দুইটাই জানা উচিত। শুধু ভালোগুলো শুনে তো দৌড়ে এখানে লাফায় চলে আসলে তো হবে না, ভালোর সাথে খারাপ জিনিসগুলো বোঝা উচিত, যে আমি যেহেতু এখানে পা দিচ্ছি, পা দেওয়ার আগে আমার মাথায় এই জিনিসগুলো মানে মাথায় রেখে তারপর মানে কাজে নামা উচিত। আচ্ছা, তো টাইমলাইনের বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি এখন বিআই অ্যানালিস্টের যেহেতু বুট ক্যাম্পে আমরা আসি, তো বিআই অ্যানালিস্টের বুট ক্যাম্পের জন্য আমার নর্মালি কীরকম টাইমলাইন হওয়া উচিত, এখন এটা ডিপেন্ড করতেছে আপনার স্কিলের উপরে। এখন বিষয়টা হচ্ছে যে একটা কোম্পানিতে ধরেন আমার 6টা স্কিলের রিকোয়ারমেন্ট চাচ্ছে, যে হ্যাঁ তাকে এক্সেল জানতে হবে, তাকে পাওয়ার বিআই জানতে হবে, তাকে এসকিউএল জানতে হবে, তাকে পাইথন জানতে হবে, তাকে স্ট্যাটিস্টিক্স জানতে হবে, তাকে এইটা ওইটা জানতে হবে, ধরেন এরকমভাবে 6টা রিকোয়ারমেন্ট আছে। আমি যদি প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য 1 মাস করে সময় দিই তাহলে আমার 6 মাস লাগবে। আমি যদি প্রত্যেকটা রিকোয়ারমেন্ট জন্য আমি যদি ডেইলি যদি আমি 3 ঘন্টা দেওয়ার জায়গায় যদি আমি 6 ঘন্টা সময় দিই তাহলে হয়তো 6 মাসের জায়গায় আমার এটা 4 মাস লাগতে পারে। সো টাইমলাইনের বিষয়টা এটা কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করতেছে, আপনি ডেইলি কত ঘন্টা দিচ্ছেন, হ্যাঁ আপনি কত ঘন্টা ডেইলি দিচ্ছেন আওয়ারলি, সেটা। 2 নম্বর হচ্ছে আপনার নলেজ লেভেল। এখন সবার তো সেম নলেজ লেভেল না, তাই না? কেউ হয়তো ভালো জায়গা থেকে পড়াশোনা করছেন, কেউ হয়তো আপনি ভালো জানেন, আপনি কুইকলি ধরতে পারেন, টেকনিক্যাল টার্মগুলো ধরতে পারেন, বা আপনি হয়তো মানে কম্পিউটার বা ল্যাপটপে রেগুলার কাজ করেন, সেজন্য আপনি থাকে না মানে ধরেন আপনার কেউ হয়তো আপনার কম্পিউটার টাইপ করছে টাইপিং স্পিডে, ধরেন সে 1000 ওয়ার্ড লিখলো হচ্ছে 10 মিনিটে, আরেকজন লিখলো হচ্ছে আধা ঘন্টায়, একই কাজ তো, টাইপ করার কাজই তো ভ্যারি করে না। কেউ হয়তো সারাদিন পিসিতে পড়ে থাকে, তার জন্য হয়তো টুকটাক 2-3টা ক্লিক করে ধুমধাম সে করতে পারে কাজ, খুব দ্রুত কাজ করতে পারে, কারো হয়তো কাজ করতে সময় লাগে। কেউ হয়তো টুলসগুলো খুব সহজেই ক্যাচ করতে পারে, যে একটা কাজ দিলাম যে এইখান থেকে আমার ডেটাটা ক্লিন করে এই ডেটা থেকে অমুক জায়গায় নিতে হবে, ওই ডেটা থেকে আমার হচ্ছে সামারি বের করে এটার হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করে আমাকে আলাদাভাবে রেডি করতে হবে। এই যে আমি স্টেপগুলোর কথা বললাম, এই সেম স্টেপ কারো হয়তো সারাদিন লেগে যায়, কারো হয়তো আধা ঘন্টার কাজ। সো ডিপেন্ডস অন ইউর আপনার ট্যালেন্ট অথবা আপনার যেই ক্যাচ করা ক্যাপাবিলিটি সেটার উপর ডিপেন্ড করতেছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি আসলে এখানের মধ্যে কতটুকু ডেডিকেটেড বা কতটুকু মোটিভেটেড। এখন আপনি ধরেন কুইক লার্নার, আপনি ধরেন খুব দ্রুত কাজ করতে পারেন, আপনি শিখলেও, বাট আপনি মোটিভেটেড না, বা আপনি এর উপর প্র্যাকটিস করতেছেন না। প্র্যাকটিস না করলে আপনি ভুলে যাবেন। আপনি যদি ধরেন এক্সেল 1 মাস প্র্যাকটিস না করেন, আপনার জন্য কিন্তু পরবর্তীতে ধরতে অসুবিধা হবে। আপনি যদি 1 মাস যদি ধরেন পাইথন প্র্যাকটিস না করেন, তার পরের মাসে পাইথনের কোড লিখতে গেলে আপনি আটকে যাবেন। সো ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, এবং তার সাথে আপনার ডেডিকেশন এবং আপনার প্যাশন তো থাকতেই হবে। এইটার উপর বেস করে টাইমলাইনটা ভ্যারি করে, যে ধরেন আমরা আপনাকে কোর্সটা শেখাচ্ছি, কোর্সে অনেক জিনিস আপনাকে আমরা কভার করব, কি কভার করব একটু পরে আমি বলতেছি। তো অনেকে আপনারা কোর্সের মডিউল দেখছেন, তারপর আমি আবার একটু এটা রিভিউ করে দিব, সামারি করে দিব। এখন আমরা তো আমাদের দিক থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে শেখাবো না। আমাদের ক্লাসে আমরা যখন করাই আমাদের কোনো গাফিলতি নাই, 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস মানে একদম টু দ্য পয়েন্ট আপনাকে শেখাবো। ক্লাসের মধ্যে একদম ইন ডেপথে শেখানোর চেষ্টা করব। প্র্যাকটিক্যাল এক্সাম্পল থাকবে, প্র্যাকটিস থাকবে, প্রজেক্ট থাকবে। ইভেন আমরা আপনাকে সেটাকে আপনি কতটুকু ভালো করতেছেন সেটা ইভালুয়েট করার জন্য আমরা বিভিন্ন এমসিকিউ, কুইজ বা অ্যাসাইনমেন্টগুলো দিয়ে আপনাকে আমরা জাজ করব। সো আমরা আপনাকে সবসময় দৌড়ের উপরে রাখবো, কিন্তু আপনি কতটুকু দৌড়ের মধ্যে থাকতে পারবেন এটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনার উপরে। তা আমাদের ধরেন 4 মাস 4.5 মাসের টাইমলাইনে ক্লাস শেষ করার পরে তারপরে আপনার নিজেরও কিন্তু আরও 1-2 মাস ঘাটাঘাটি করে কিন্তু নিজের প্র্যাকটিসটা রাখতে হবে, নিজের কিছু প্রজেক্ট রেডি করতে হবে, নিজের পোর্টফোলিও রেডি করতে হবে। দেন সেগুলো সাজানোর পরে আপনি আপনার সিভিতে, গিটহাবে বা ধরেন ক্যাগলে এগুলো রেডি করে দেন আপনি একটা জায়গায় প্লেস করলেন যে হ্যাঁ আমার এই স্কিলগুলো আছে, এই নলেজগুলো আছে, এটার এই ধরনের প্রজেক্ট আমি করছি, এই ধরনের ডেটা নিয়ে আমি কাজ করছি, সো আমি এই ধরনের জবের জন্য অ্যাপ্লিকেবল, বা আমি এটার জন্য আমি কম্পিট করতে পারবো। তো ওই জায়গাতে যাওয়ার পর্যন্ত আপনার যেই টোটাল টাইমলাইনের জন্য যেটা আছে সেই টোটাল টাইমলাইনে আপনি কতটুকু কভার করতে, কতটুকু স্টেপে আপনি যেতে পারবেন, এটা ডিপেন্ড করতেছে আপনার এই সকল ফ্যাক্টরের উপরে। তো এই স্লাইডটা বা এই কথাগুলো বললাম এই কারণে যে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আমি যদি শুরু করতে চাই আমার কয়দিন লাগবে, ডেইলি কত ঘন্টা পড়াশোনা করতে হবে। তো এটা হচ্ছে মেনলি উত্তর, যে এটা আসলে এটার কোনো স্পেসিফিক ওরকম আনসার নাই।
আচ্ছা, ডেটা সায়েন্সের জবের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে হায়ারার্কি যদি বলি, হায়ারার্কি বুঝুন তো, মানে হচ্ছে জুনিয়র পজিশন, অ্যাভারেজ মিডিয়াম লেভেল পজিশন, এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, বা ধরেন ম্যানেজিং ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার থাকে না কোম্পানিতে, তেমনি ডেটা সায়েন্স রিলেটেড জবগুলোর হচ্ছে আপনার কিছু এরকম হায়ারার্কি আছে। হায়ারার্কিগুলো কিরকম, যে আপনার একদম এটা হচ্ছে আমি স্পেসিফিকলি ডেটা সায়েন্টিস্টের স্লাইড দেখাচ্ছি, তো এটা আপনি হচ্ছে বিআইএল এর সাথে ম্যাচ করালে হয়তো এটা সেম হবে না, বাট তারপর আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিচ্ছি, কারণ বিআইএনালিস্টের জন্য আমি হায়ারার্কি ওরকমভাবে আমি ওরকম পাই নাই যেটা আপনাকে আমি দেখাতে পারবো। তো জুনিয়র পজিশনে যখন সে শুরু করে 1-2 বছর পরে, তারপর সে অ্যাসোসিয়েট পজিশনে যায়, ওখান থেকে সিনিয়র পজিশনে যায়, সেখান থেকে আপনার প্রোডাক্ট ম্যানেজার হিসেবে পজিশনে যায়, সেখান থেকে লিড ডেটা সায়েন্টিস্ট, সেখান থেকে আপনার ডাইরেক্টর, ভিপি বা এরকম পজিশনে যায়। সো মোটামুটি আপনার জার্নিটা 2 বছর, 2 বছর, 4 বছর, 2 বছর, 5 বছর, 15, আরও 5 বছর, মানে মোটামুটি প্রায় 14-15 বছরের মতো মোটামুটি লাগে যদি আপনি এই ওয়েতে এই রুটে যেতে চান, একটা কোম্পানির ডিরেক্টর বা ভিপি পর্যন্ত যদি হইতে চান। এটা সিমিলারলি আপনার বিআইএনালিস্টের ক্ষেত্রে প্রযোজ্য, জুনিয়র লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে যদি আপনি সিনিয়র লেভেলে যেতে চান। বাংলাদেশে এখনও ওই পজিশনে যায় নাই যেখানে আপনার এরকম সিনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে কোনো বড় পজিশনে আপনার এমডি অথবা সিইও বা সিএফও লেভেলে আছে। ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে অলরেডি ওই লেভেলে তারা চলে গেছে। আমাদের বাংলাদেশে যেগুলো আছে এটা বেশিরভাগই এখনও জুনিয়র এবং এক্সিকিউটিভ লেভেলেই বর্তমানে আছে। হয়তো আজকে যারা এক্সিকিউটিভ তারা 5 বছর পর সিনিয়র পজিশনে যাবে, তখন 5 বছর পর আমরা তখন এই হায়ারার্কিটা কমপ্লিট দেখতে পাবো। এখন আমরা কমপ্লিট দেখতে পাচ্ছি না, একটা পোর্শনে গিয়ে আমরা এই জায়গায় আটকে আছি। তো যেটা বলছিলাম বাম পাশেটা, ওটার কথা বাদ দেন, একটু আগে যেটা বলছি সেটাই। তো এই যে ডেটা সায়েন্সের যদি আমি বলি যে একটা ওভারঅল লার্নিং ফেজ আমার কীরকম হওয়া উচিত বা কোন কোন জায়গাগুলোকে আমার ফোকাস করা উচিত লার্নিংয়ের ক্ষেত্রে, তো এইটা একটা ভেন ডায়াগ্রামের মধ্যে আমি আপনাকে দেখাতে পারি। আপনাকে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সের নলেজ রাখতে হবে, এবং এটা একটা বড় পোর্শন, আপনি দেখতে পাচ্ছেন একটা বড় এরিয়া। প্রোগ্রামিংয়ের একটা বড় এরিয়া এখানে আছে, এবং এছাড়া আপনার বিজনেস ইন্টেলিজেন্সটা আপনাকে জানতে হবে। এখন এই বিজনেস ইন্টেলিজেন্সের নলেজ কি, যারা কিনা বিবিএ ব্যাকগ্রাউন্ডের, এমবিএ ব্যাকগ্রাউন্ডের, এমবিএ করছেন, যারা বিজনেস রিলেটেড বিভিন্ন অপারেশনসে যারা কাজ করতেছেন, তো তাদের জন্য আসলে এই জিনিসটা বেটার। মানে 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 তাদের পার্সপেক্টিভে কথাটা বলতেছি আমি। ধরেন যারা কিনা আপনার ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং বা এইচআর অথবা সাপ্লাই চেইন এই ধরনের জায়গাটা কাজ করতেছেন, তাদের ওই ডোমেইন নলেজটা থাকা উচিত। তো এখন যারা কিনা আপনার এখানের মধ্যে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক নলেজ এবং বিজনেস নলেজ যাদের কম্বাইনলি যদি আমি দুটোকে একত্র করি, তাহলে আমার আসে এখানে অ্যানালিটিক্সের পার্ট। যারা কিনা প্রোগ্রামিং স্কিলের উপরে ফোকাস করে এবং যাদের ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সের নলেজ ভালো, তারা কোথায় এখানে মার্চ করতেছে দেখেন তো, মেশিন লার্নিংয়ের এরিয়াতে মার্চ করতেছে। তার মানে মেশিন লার্নিং শিখতে গেলে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, স্ট্যাটস এর উপর ফোকাস দিতে হবে, বেশি জানতে হবে, নলেজ পোর্শনটা বেশি রাখতে হবে। বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের ক্ষেত্রে কিন্তু মেশিন লার্নিং এর মতো সেম না, এখানে কিন্তু আবার এখানে ভাগ আছে কি আছে, ডেটা ইঞ্জিনিয়ারিং। ডেটা ইঞ্জিনিয়ারিং কি, যারা এখানে ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চায় তাদের আবার প্রোগ্রামিং স্কিলটা একটু ভালো জানতে হবে, তার সাথে বিজনেসের নলেজটাও জানতে হবে। আর আপনারা যারা এখানের মধ্যে এই কোর্সে জয়েন করতে যাচ্ছেন বা এই রিলেটেড ক্যারিয়ার করতে যাচ্ছেন, আপনাদের অংশটুকু হচ্ছে এইটা, যে আপনার ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, তার সাথে বিজনেসের নলেজ ডোমেইন থাকা উচিত, অ্যান্ড পাশাপাশি কিছু টেকনিক্যাল স্কিল। ওকে, সো আচ্ছা, তো রোড ম্যাপের ব্যাপারে আমি যদি আপনাকে বলি, কারণ এটা আসলে অনেকক্ষণ সময় লাগবে বলতে, তো আমি এখানের মধ্যে আপনাদেরকে সব দেখাবো না, যেটা দরকার সেটা আমি দেখাবো। এখানে যতগুলো আপনি দেখতে পাচ্ছেন যে স্লাইডগুলো আমি পাশাপাশি নিয়ে যাচ্ছি, এগুলোতে মোটামুটি সেম জিনিসই 80-90% সেম, যে কি কি জিনিস লাগবে। এমন না যে একটা জায়গা থেকে আরেকটা জায়গার পার্থক্য আছে, যে এখানে একটা জিনিস শিখতে হবে, অন্য জায়গায় আরেকটা জিনিস শিখতে হবে। তো যদি কিনা আপনি হচ্ছে কি হাত তুলছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা নাই। ও আচ্ছা, স্ক্রিন তো শেয়ার ছিল এতক্ষণ। আচ্ছা, আমি আবার একটু দেখাচ্ছি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে? সবার জন্য ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি যে এখানে সাজেশনগুলোর কথা বলছি, এই সাজেশনগুলো আসলে শুধুমাত্র একটা পার্টিকুলার এরিয়ার জন্য না, এটা হচ্ছে ওভারঅল ডেটা সায়েন্সের ক্যারিয়ার রোড ম্যাপ হিসেবে। তো
এখানে যা যা আছে সব জায়গাতেই কিছু কমন জিনিস আছে, হ্যাঁ। তো সেই কমন জিনিসগুলো হচ্ছে আপনার পার্টিকুলার কাজের জন্য হচ্ছে ওইভাবে ভাগ করা। তো যদি বি অ্যানালিস্টের কথা বলি, ধরুন আমি এই স্লাইডটার কথা বলি, এই স্লাইডে আমার সব জানা দরকার নেই। তো ফর বিএ অ্যানালিস্ট আমার জানতে হবে কি ম্যাথামেটিক্স, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, প্রোগ্রামিংয়ের কিছু পোর্শন, পাইথনের কিছু অংশ, আর এখানে হচ্ছে আপনার ডেটা ভিজুয়ালাইজেশন টুল, আর হচ্ছে আদার্স কিছু স্কিল। খুব বেশি আপনার ইন ডেপথে যাওয়ার দরকার নেই। ও আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আপনার যেই পার্টগুলোর কথা বললেন এই পার্টগুলোতে মানে বেসড অন ডিফিকাল্টি লেভেল কোনটা শেখা ইজি এবং কোনটা শেখা টাফ, এইটাও একটা কোশ্চেন আসে। তো আমি আপনাদেরকে যদি বলি সবচেয়ে ইজি হচ্ছে আপনার বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের স্কিল ডেভেলপ করা, কারণ এটা ইজি টু লার্ন। এবং এখানে আপনার যে সকল সফটওয়্যারগুলো থাকে এগুলো বেশিরভাগই হচ্ছে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপের, খুব বেশি কোডিংয়ের প্রয়োজন নাই। তারপর আপনার আসে হচ্ছে ডেটা অ্যানালিস্ট, তারপরে আসে ধরেন আপনার ডেটা ইঞ্জিনিয়ার, তারপর আসে হচ্ছে ধরেন এমএল ইঞ্জিনিয়ার, তারপর আসে ডেটা সায়েন্টিস্ট। যদি আমি ডিফিকাল্টি লেভেল ধরি তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5, হ্যাঁ, ডিফিকাল্টি লেভেল। সো এক্ষেত্রে যেটা হয় যে যারা কিনা ধরেন ডেটা ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চায় তাকে হচ্ছে উপরেগুলো থেকে একটু বেশি সময় দিতে হয়, বেশি পড়াশোনা করতে হয়। আবার যারা ডেটা সায়েন্টিস্ট হতে তাদের আরও বেশি সময় দিতে হয়। আবার এখানে ভাগ আছে, সেটা হচ্ছে যে সবার জন্য কিন্তু সব কিছু সেম না। যেমন ধরেন যারা কিনা বিএ অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার, যদি আমি তিনটাকে মার্চ করি, ব্রেকডাউন করলে আরও ব্রেকডাউন করা যায়, এটা অলমোস্ট সবার জন্য সেম, মানে সবাই যে কেউ এটা করতে পারবে। মানে ধরেন কেউ একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসলো, তার জন্য সেম এই তিনটা যে কোনো একটা যেতে পারবে। কেউ ধরেন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসলো, কেউ ধরেন আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসলো, কেউ মনে করেন এগ্রিকালচার, কেউ টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে আসলো, ঠিক আছে, নর্মাল জায়গাতে কেউ ল থেকে আসলো, তাদের জন্য এই তিনটা যে কোনোটাতে যাওয়াটা ইজি, যেতে পারবে। আচ্ছা, এই সাইডটা যেটা আছে এই সাইডটা হচ্ছে কিছু স্পেসিফিক মানুষের জন্য, যেমন যারা কিনা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের অথবা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য হচ্ছে এই জায়গাগুলোতে যাওয়াটা ইজি। মানে তখন তাদের ক্ষেত্রে আর ডিফিকাল্টিটা অত ডিফিকাল্ট মনে হবে না, বিকজ মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্টিস্ট এই দুইটা জায়গায় আপনার হার্ড কোর প্রোগ্রামিং লাগে এবং খুব ইনডেপথ প্রোগ্রামিং নলেজ জানতে হয়, যেটা উপরেগুলোতে দরকার নেই। উপরেগুলোতে ওই যে বললাম সফটওয়্যারগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইজিলি করা যায়। এটা আরও ব্রেকডাউন আছে, বাট আমি আপনাদেরকে জাস্ট একটা জেনারেল আইডিয়া হিসেবে দেওয়ার জন্য বললাম। আর সব তো আসলে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ এখন দরকারও নাই, যারা দেশের বাইরে আছেন তাদের জন্য দরকার, তারা আরও অনেকগুলো এক্সপ্লোর করার সুযোগ পাবেন, অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাকে যাওয়ার সুযোগ পাবেন। তো ধরেন এখানেও কিছু কমন জিনিস আছে। যদি বি অ্যানালিস্টের কথা যদি বলি, যেহেতু আমরা বি অ্যানালিস্টের ক্ষেত্রেই কাজ করতেছি বা এগুলো শেখার চেষ্টা করতেছি, আপনার এখানে কিছু ম্যাথমেটিক্স কনসেপ্ট জানা লাগবে, কিছু স্ট্যাটিস্টিক্স জানা লাগবে, কিছু প্রবাবিলিটি জানা লাগবে, বেসিক কিছু প্রোগ্রামিং, সব না জানলেও অ্যাটলিস্ট পাইথন বেসিক জানা লাগবে, ডাটা স্ট্রাকচার অল্প কিছু জানা লাগবে, অ্যাডভান্স অ্যানালিটিক্সের মধ্যে সব জানা দরকার নেই, একটা বা দুইটা স্কিল জানলেই হবে, একটা বা দুইটা সফটওয়্যার জানলেই হবে। আর এগুলো নিচেরগুলোতে হচ্ছে মানে মোস্টলি এই জায়গাগুলো হচ্ছে আপনার মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্টের কাজ, ওগুলোতে হাত দেওয়ার দরকার নেই। তো এখানে যদি এখানে না, এখানে আসলে আমার সব দরকার নাই। আচ্ছা, এটা দেখার লাভ নেই। এখানে যদি আমি বলি আমরা যেই জায়গাতেই যাই না কেন, মানে আপনার ইয়ার যে জায়গাতে যাই না কেন, আমার কিন্তু ফান্ডামেন্টালসটা আমাকে হাত দিতেই হবে। এই ফান্ডামেন্টালসের প্রত্যেকটা আস্তে আস্তে পার্ট বাই পার্ট শেষ করে আসতে হবে। মানে বেসিক ম্যাথস, স্ট্যাটিস্টিক্স, অ্যালজেব্রা এগুলো থেকে বাকিগুলো দেখে কিছু এসকিউএল এর কাজগুলো দেখে এই পর্যন্ত আসতে হবে। তারপরে এগুলো ফান্ডামেন্টাল, তারপর স্ট্যাটিস্টিক্সের পোর্শনগুলো এগুলো কভার করতে হবে। অ্যাডভান্স কিছু স্ট্যাটিস্টিক্স আছে, আবার এগুলো অ্যাডভান্স জিনিস আবার দরকার পড়ে না সাধারণত। তো তারপর আসে আপনার হচ্ছে মেশিন লার্নিং, এটা আপাতত দরকার নাই। এটা হচ্ছে আপনার মেশিন লার্নিং এর ট্র্যাক এদিকে চলে গেছে। আবার আরেকটা হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশনের ট্র্যাক। তো এইটা হচ্ছে আপনারা যারা কিনা বিএ অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, তাদের জন্য আবার হচ্ছে এই 6 নাম্বারটা ভিজুয়ালাইজেশনগুলো জানা দরকার। আর ধরেন আপনার ডেটা ইঞ্জিনিয়ার যারা, ঠিক আছে, ডেটা ইঞ্জিনিয়ার জন্য হচ্ছে আপনার এই পার্টটা জানতে হবে, এই জায়গাগুলো। আর এই টুলসগুলো হচ্ছে গিয়ে সবার জন্যই কম বেশি দরকার, স্পেশালি যারা ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার তাদের জন্য দরকার।
আর বিগ ডেটা, এটাও আপনার যারা কিনা আপনার ডেটা অ্যানালিস্ট অথবা ধরেন আপনার বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের কিছু পোর্শন কভার করে, কিছু জায়গাতে লাগে। ডেটা ইঞ্জিনিয়ার যারা তাদের জন্য দরকার, বা ডেটা আর্কিটেক্ট যারা তাদের জন্য দরকার। সো এরকম ভাগ করা আছে। প্রোগ্রামিংয়ের পোর্শন যেটা আছে, গ্রিন কালার যে লাইন দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো হচ্ছে আপনার বিগিনার লেভেল পর্যন্ত শিখলেই চলে, বা অ্যাডভান্স লেভেলে যাওয়ার দরকার নেই। অ্যাডভান্স লেভেলে কাদের জন্য দরকার? যারা কিনা ওই যে মেশিন লার্নিং এবং আপনার ডেটা সায়েন্টিস্ট হিসেবে যারা জব করতে চায় তাদের জন্য। সো এখানে আসলে অনেকগুলো সেক্টরের কথাই এই পিকচারের মধ্যে আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সবগুলো আবার আমার দরকার পড়তেছে না, জাস্ট কিছু স্পেসিফিক কালারগুলো আমি চুজ করলেই পারি। তো এই যা যা কথা বললাম, এটাকে যদি আমি একটা সামারি করি, আমার অবশ্যই ম্যাথ জানতে হবে, স্ট্যাটিস্টিক্স জানতে হবে, প্রবাবিলিটি, কিছু বেসিক প্রোগ্রামিং জানতে হবে, ডেটা অ্যানালিটিক্সের জন্য হ্যাডুপ, স্পার্ক বা যে কোনো একটা বিগ কোয়েরি বা যে কোনো একটা জানতে হবে। মেশিন লার্নিং মডেল এগুলো আপাতত এখন দরকার নেই, তবে এইটা দরকার, ঠিক আছে। আর এখান থেকে মাইক্রোসফট অ্যাজিওর বা গুগল প্ল্যাটফর্ম রাখা দরকার, কারণ যারা কিনা বিএ অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট তারা একটু ক্লাউড ডেটা নিয়ে যখন কাজ করতে যায়, তখন তাদের আর কি এই টুলসগুলো আপনার জানা দরকার। তো এখন কথা হচ্ছে যে আমরা আপনাকে কি কি দিচ্ছি, আপনি কি কি শিখবেন। তো ফার্স্ট অফ অল যদি আমরা লাইভ যে ক্লাসগুলো সেগুলোর কথা যদি বলি, আপনাদের শুরুই হবে এক্সেল দিয়ে। আগামীকাল এক্সেল দিয়ে শুরু হবে প্রথম ক্লাস। তো এক্সেলে আপনার ডেটা প্রিপারেশন, ডেটা ক্লিনিং, সর্টিং বা ডুপ্লিকেশন, এগুলো ফরম্যাটিং, কাস্টমাইজেশন, ভিলুকআপ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন ধরনের পিভট টেবিল, গ্রুপিং, এগুলোর জন্য যে ফাংশন বা টুলসগুলো লাগে এগুলো সবই ইন ডিটেলস নাজিম আপনাদের শেখাবেন। প্লাস এটার সাথে আপনার গুগলের অ্যাপ স্ক্রিপ্ট, তারপর লুকার, তারপর গুগল শিট, ওটার আপনার অ্যাডভান্স যে সকল ফাংশনস বা টুলসগুলো আছে সেগুলো আপনাদেরকে শেখানো হবে। তার সাথে নাজিম ওই পার্টটা শেষ করার পরে পাওয়ার বিআই পার্টে ধরবে। এখানে আপনার বিভিন্ন ধরনের ডেটাগুলোকে সাজানো, ডেটাগুলো থেকে কুইরির কাজ করা, ইম্পোর্ট করা, মার্জ করা এবং আরও অন্যান্য গ্রাফ চার্টের কাজ এবং ডেক্সের কাজগুলো দেখাবে। সো এখানে নাজিম মূলত আপনাদের এক্সেলের জন্য 6টা বা 7টা ক্লাস, তারপরে গুগল লুকার স্টুডিও, তারপর গুগল অ্যাপ স্ক্রিপ্ট, ওগুলোর জন্য 3টা ক্লাস, 10টা ক্লাস, আর এদিকে যে পাওয়ার বিআই এর জন্য 5টা বা 6টা ক্লাস। তো মোটামুটি 16টা ক্লাস হচ্ছে নাজিম নিবে। নাজিম এই ক্লাসগুলো নেওয়ার পরে তখন নাজিম আপনাদেরকে হ্যান্ড ওভার করবে প্রতীকের উপরে। প্রতীক তখন কি করবে? প্রতীক হচ্ছে আপনাদেরকে এসকিউএল শুরু করবে। বেসিক এসকিউএলের যে সকল ফাংশনগুলো আছে সেগুলো প্র্যাকটিক্যালি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বা কেস স্টাডি দিয়ে আপনাদেরকে দেখাবে, এবং তারপর ডেটা ওয়্যারহাউসের পোর্শন শুরু করবে, এবং এখানের মধ্যে এই পার্টগুলো ডেটা মডেলিং, ওল্যাপ, ওএলটিপি, বিগ কোয়েরি, তারপর বিভিন্ন ধরনের স্কিমা ডিজাইন, জিসিপি, লুকার ড্যাশবোর্ড, অ্যাজিওর ডেটা এসকিউএল, ডেটা ফ্যাক্টরি, তো এই জিনিসগুলো তখন সে এগুলো কভার করবে। তো এইটা কভার করতে প্রতীকের মোটামুটি 1.5 মাস সময় লাগবে, তার মানে 12 থেকে 13টা ক্লাসের মতো প্রতীক নিবে। আর এখানে তো বললাম যে আপনার টোটাল কয়টা ক্লাস গেল, 15টা ক্লাস। তো এখানে আপনার ধরেন 16টা ক্লাস যদি বলি, 16টা ক্লাস প্লাস 12টা ক্লাস, তাহলে এখানে কত হলো? 28টা ক্লাস, ঠিক আছে। তো 28টা ক্লাসের পরে তারপরে আসে হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স পোর্শনটা আমি নেব। তো এখানে আপনার টোটাল ক্লাস আপনার পড়বে মোটামুটি 8 থেকে 9টার মতো ক্লাস, মানে আপনার যদি ওটাকে যোগ করি, এখন স্পেসিফিকলি আসলে ক্লাস নাম্বার আমরা ওইভাবে কাউন্ট করি না, তা আমরা বলি যে 4.5 মাসের কোর্স, 4 মাসের কোর্স, কিন্তু ওটা দেখা যায় যে 4.5 মাসের বেশি চলে যায়, কারণ অনেক জিনিস দেখা যায় যে আমাদেরকে রিপিট করতে হয় বা সামারি ক্লাস নিতে হয় বা প্রজেক্টের মানে আরও অন্যান্য জিনিসগুলো কাজগুলো করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে 1টা বা 2টা ক্লাসের মধ্যে হয়তো কন্টেন্টগুলো 2টা ক্লাসের জায়গায় 3টা ক্লাস নিতে হচ্ছে। ওইভাবে যদি আমরা হিসাব করি তাহলে আসলে আমাদের 32টা ক্লাস আমরা বলি, কিন্তু আসলে আমাদের 34 থেকে 35টা ক্লাসের মতো পড়ে যায়, মানে 4.5 মাস হয়েই যায়। আর আমরা আসলে ওইভাবে স্পেসিফিকলি টু দ্য পয়েন্টে ধরে আসলে করাই না যে আপনাদের আজকে আমি 10টা জিনিস শেখাবো, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 10টা জিনিস শেখানো হয়ে গেছে, শেষ, আপনাকে আমি আর চিনি না, আপনি যান, আর যে মানে আপনি আপনার মতো করে থাকেন, আমি আমার মতো না, বিষয়টা আসলে এরকম না। এখন এমন যদি হয় যে নাজিম হয়তো ঠিক করলো যে আজকের ক্লাসে সে 10টা জিনিস শেখাবে, এখন আপনাদেরকে শেখাইতে দেখা গেল যে দেখাইতে 7টা জিনিস হয়ে গেল, 3টা জিনিসের জন্য ক্লাসের কভার হচ্ছে না, 2 ঘন্টা ক্লাস নেওয়ার পরও হচ্ছে না, তখন নাজিম এই 3টা পরের ক্লাসে আবার অ্যাড করবে। তো এইভাবে দেখা যায় যে আমরা যতগুলো ক্লাস নাম্বার বলি তার থেকে প্রত্যেক মেন্টরের 1টা 2টা ক্লাস এমনিই বেড়ে যায়।
আর পাইথনের পোর্শনগুলো এগুলো প্রি রেকর্ডেড থাকবে। যারা কোর্স শুরু করবেন কালকে আর কি, যারা এনরোল করছেন তো করছেন অলরেডি, মোটামুটি 6 জনের মতো এনরোল করছেন, তো বাকি হয়তো আপনারা এই সপ্তাহের মধ্যে এনরোল করে ফেলবেন শুক্রবারের মধ্যে, যারা আমাদের যেই যেটা কি আর্লি বার্ড ডিসকাউন্ট যেটা 14 শুক্রবারের মধ্যে এনরোল করে ফেলবেন। তো প্রি রেকর্ডেডটা আপনাদেরকে দেওয়া হবে ক্লাস শুরুর আগেই। স্পেসিফিকলি যদি বলি যে এক্সেল এবং পাওয়ার বি এর কাজ চলাকালীন সময় আপনাদেরকে পাইথনের ভিডিওগুলো কমপ্লিট করতে হবে, এবং ওই ক্ষেত্রে প্রবলেম হলে সেক্ষেত্রে আমি অথবা প্রতীক তো আমরা আসি এখানের মধ্যে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমাদের মেন্টর অ্যাসিস্ট থাকবে এখানের মধ্যে। আর তারপর হচ্ছে ট্যাবলিউটা হচ্ছে এসকিউএলটা শেষ করার পরে তারপর আমরা ট্যাবলিউটাতে আপনাদেরকে অ্যাক্সেস দিব। তো ওইটা হচ্ছে 2 মাস পরে হচ্ছে তারপর ট্যাবলিউ পার্টটা আমরা দিব, এটা প্রি রেকর্ডেড থাকবে। তো এরকম প্রি রেকর্ডেড দুইটা মিলে হচ্ছে আপনার 15টা, আর এখানে যদি আমি বলি লাইভ ক্লাস 35টা, এবং প্রত্যেকটা ক্লাস মানে প্রি রেকর্ডেড ক্লাস কিন্তু ওইরকম 10 মিনিট 20 মিনিটের 15 মিনিটের না। আপনারা যারা অনেকে প্রি রেকর্ডেড বিভিন্ন জায়গায় কোর্স দেখেন ওই 10 মিনিট 20 মিনিট করে হচ্ছে কোর্স করায়, ব্যাপারটা কিন্তু ওরকম না। এখানে প্রি রেকর্ডেড মানে হচ্ছে প্রত্যেকটা ফুল লেন্থ ক্লাস, অ্যান্ড ফুল লেন্থ মিনস প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো ক্লাস। তো যদি আমি এখানের মধ্যে 35টা বলি আর এখানে 15টা বলি, তাহলে আমার সব মিলে প্রায় 80 থেকে 85 ঘন্টার একটা ফুল কমপ্লিট জার্নি আপনারা আমাদের এখান থেকে মানে পাবেন, শিখবেন। তো কোর্সের ওভারভিউ, আচ্ছা আমি তো স্লাইডে দেখাইলাম, আমার মনে হয় যে আপনাদেরকে আমি যদি এখান থেকে দেখাই তাহলে হচ্ছে এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। আপনাকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের পেজটা, দেখতে পাচ্ছেন কি? জি ভাই। আচ্ছা, তো জি ভাই। এখানে আমরা যেটা করব, আমাদের টোটাল এখানে 34-35টা মতো ক্লাস থাকবে, 300টার উপরে আমরা বিভিন্ন কুইজ নেব। প্রত্যেকটা মডিউলে দেখা যায় যে 2টা বা 3টা ক্লাস পর পর কুইজ থাকবে, আমরা প্রচুর কুইজ নেব, অ্যাসাইনমেন্ট দিব এবং প্রজেক্টও থাকবে। 14টা মানে 14টা না, 14টা কম হতে পারে বেশি হতে পারে, ডিপেন্ডস অন সিচুয়েশন। তো আমরা 14টা অ্যাভারেজ বলে রাখি। তো ফার্স্টে এক্সেলের পোর্শনটা, এক্সেলে আমার এখানে 8টা ইন্টারেক্টিভ ক্লাস হবে, মানে এক্সেলের সাথে গুগল স্টুডিও, লুকার এবং অ্যাপস্ক্রিপ্ট সহ হিসেবে টোটাল 8টা, 4টা কুইজ থাকবে, 4টা না ওটার পরে 5টা কুইজ আছে, এবং নাজিম প্রজেক্ট করাবে। তো এখানে আপনার ডেটা প্রিপারেশন, ক্লিনিং, ডেটা ইন্টিগ্রিটি, ডেটা বিভিন্ন ধরনের আপনার ক্লিনিং এর কাজগুলো, ম্যানিপুলেশনের কাজ, কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ, অ্যান্ড দেন অ্যাডভান্স কিছু লুকআপ ফাংশন, অ্যান্ড দেন ডেটা অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের ফাংশন দিয়ে অ্যাডভান্স ফাংশন, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডেটা সামারাইজেশন, পিভট টেবিল স্লাইসার এবং এক্সেল ম্যাক্রোর কাজ, এগুলো সবই থাকবে। তার সাথে এগুলো গুগল স্টুডিওর সাথে এবং গুগল শিটের সাথে কানেকশন করা, মানে জাস্ট শুধুমাত্র এক্সেল না, আপনার ক্লাউড ডেটাতে আপনার এক্সেলের যে কাজগুলো আছে যেমন গুগল শিট, সেগুলো নিয়ে কাজগুলো দেখানো হবে। অ্যান্ড তারপর আসবে হচ্ছে আপনাদের পাওয়ার বিআই, যেখানে আপনার পাওয়ার বিআই এর হচ্ছে বিভিন্ন বেসিক যেই আইডিয়াটা দেওয়া হবে, তারপর সেখানে ডেটাগুলো কীভাবে ইম্পোর্ট করবেন, সেখানে আপনার কুইরির কাজগুলো করবেন। কুইরির কাজ অনেক সময় লাগবে, 1-2টা ক্লাস লাগবে কুইরির উপরে। তারপর ডেটাগুলো হ্যান্ডেলিংয়ের কাজ, ডেটাগুলোর ট্রান্সফরমেশনের কাজ, রিলেশনশিপ স্কিমার কাজ, ভিজুয়ালাইজেশনের কাজ, ডেক্সের কাজ, এই জিনিসগুলো হিউজ পরিমাণ জিনিস আপনাদের এখানে টপিকগুলো কভার করবে। অ্যান্ড তারপরে আসবে হচ্ছে এসকিউএল, এখানের মধ্যে আপনার 8টা ক্লাস, আর ওখানে হচ্ছে আপনার ক্লাউড ডেটা আর্কিটেকচারে হচ্ছে 4টা ক্লাস, 12টা ক্লাস। এই 2টা পার্ট প্রতীক নেবে। ডেটা এসকিউএল, ডেটা রিট্রিভাল সিস্টেম, বিভিন্ন ধরনের কন্ডিশন, ওয়াইল্ড কার্ড ফাংশন, কন্ডিশনাল লজিক, ইন্ডেক্স ফিল্টার, যা যা আছে হিউজ পরিমাণ জিনিস আপনারা এখানে মধ্যে দেখতে পাচ্ছেন। এগুলোর পরে দেন আসবে হচ্ছে ডাটা আর্কিটেকচার, ডেটা মডেলিং, স্কিমা ডিজাইন, জিসিপি, ভিজুয়ালাইজেশন টুল, ডেটা স্টোরেজ, অ্যাজিউর ডেটা স্টোরেজ থেকে শুরু করে বিভিন্ন এসকিউএল ডেটা কনভার্সন, এবং ওখান থেকে মানে আপনার ক্লাউড ডেটাতে থাকা অবস্থায় ডেটাগুলো থেকে ইনসাইট বের করা এবং বিভিন্ন ধরনের অ্যানালিটিক্সের কাজগুলো দেখাবে। তারপর আসবে হচ্ছে আমার পার্ট, আমি এখানের মধ্যে ফান্ডামেন্টালস পার্টগুলো নিব, 8টা বা 9টা ক্লাসের মধ্যে থাকবে, যেখানে আপনার ফার্স্টে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপর বিভিন্ন ধরনের লিনিয়ার রিলেশনশিপ, লিনিয়ার অলজেব্রা, ফান্ডামেন্টালস অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং, লিনিয়ার রিগ্রেশন, হাইপোথিসিস টেস্টিং, এই পোর্শনগুলো এখানের মধ্যে পার্টগুলো কভার করব আমরা। দেন লাগবে এখানের মধ্যে প্রি রেকর্ডেড, আপনাকে শুরুতে দেওয়া হবে। এখানে আপনার পাইথনের সিনট্যাক্স, স্ট্রাকচার, লিস্ট, টুপল, ডিকশনারি, বিভিন্ন ধরনের লুপস, ফ্ল, পাইথনের প্রোগ্রামিং এর ডেটা অ্যানালাইসিস, নামপাই, পান্ডাসের ব্যবহার, সিবর্ন, ম্যাটপ্লটলিব, এগুলো থাকবে।
তারপর হচ্ছে আপনার এখানে এটাও থাকবে প্রি রেকর্ডেড আপনার ট্যাবলিউর পোর্শনটা, মানে এসকিউএল ডেটা থেকে আপনার ট্যাবলিউর বিভিন্ন গ্রাফ চার্ট ফিল্টারের কাজগুলো। সো সিলেবাস যদি বলি, এইটা আসলে বলতে গেলে 6 মাস 7 মাসের সিলেবাস। এটাকে আমরা কনসাইজ করে 4.5 মাসে নিয়ে আসছি। এবং কনসাইজ মানে হচ্ছে আপনার এখানে ক্লাসগুলো 1.5 থেকে 2 ঘন্টার উপর হবে, এবং প্রতিটা লাইভ ক্লাসে মেন্টররা একদম ইন ডেপথে জিনিসগুলো শেখাবে। তো আমরা যাই শিখাই একদম টু দ্য পয়েন্টে ধরে ধরে ইন ডেপথে শেখানোর চেষ্টা করি। তো ক্লাসের ডিউরেশন 4.5 মাসের মতো হবে, সপ্তাহে 2টা করে ক্লাস হবে। ক্লাসের ডিউরেশন 1.5 থেকে 2 ঘন্টার মতো করা হয়, 2 ঘন্টা অনেক সময় চলে যায়। ক্লাসের দিন হচ্ছে রবিবার এবং বুধবার 9:30 থেকে 11টা পর্যন্ত। ক্লাসের রেকর্ডটা হচ্ছে আমরা ইউটিউব ভিডিও হিসেবে প্রাইভেটভাবে আপনাদেরকে ইমেলে দিয়ে দিব, এবং আমরা গুগল ক্লাসরুম মেনটেন করব। গুগল ক্লাসরুমে যারা অলরেডি এনরোল করে তারা হয়তো গুগল ক্লাসরুমে অ্যাক্সেস পেয়ে গেছেন। তো ওইখানে সবগুলো ডেটাগুলো মানে সবগুলো আস্তে আস্তে ওইখানের মধ্যে জমানো থাকবে, ওইখানের মধ্যে মেটেরিয়ালগুলো থাকবে। সো এটা হচ্ছে আপনার দেখতে হবে এরকম, এই যে এরকমভাবে আপনার গুগল 2412 অলরেডি তৈরি করা আছে। এগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্যাচের প্রত্যেকটা আলাদা গুগল ক্লাসরুম। তো আপনাদের এখানে প্রত্যেকটা ব্যাচের জন্য আমাদের গুগল ক্লাসরুম আলাদাভাবে ভাগ করা আছে। আর হচ্ছে এটার জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আপনারা জানেনই যে ওখানের মধ্যে মেন্টর আছে আমাদের, ওখানের মধ্যে মেন্টর অ্যাসিস থাকবে, আমরা থাকবো। সো এখানে সব ডিসকাশন থাকবে। আর এছাড়া বিভিন্ন ধরনের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এগুলোর কিছু ইয়াগুলো থাকবে, ওই গ্রুপের মধ্যে ডিসকাশন হবে। এই হচ্ছে মোটামুটি আমরা কেন ভালো। আমরা ভালো অনেক কারণে। আমরা শেষের দিকে চলে আসছি অবশ্য। আপনাদের কাছ থেকে আমি কোশ্চেন নিব একটু পরে আর কি, 11টা বেজে যাচ্ছে প্রায়। জাস্ট একটু কুইকলি শেষ করি আর কি। আমরা সার্টিফিকেট দিব। এখন সার্টিফিকেট তো আসলে সবাই কম বেশি দেয়, সব জায়গা থেকে আপনি সার্টিফিকেট পাবেন, তারাও দিবে আমরাও দিব। আর যেটা হচ্ছে কস্ট ইফেক্টিভ, আমরা যে পোর্শনগুলো যেভাবে কভার করাই এবং আমরা যে স্ট্যান্ডার্ড মেনটেন করি, আমাদের কোয়ালিটি মেন্টর বলেন এবং কোয়ালিটি কন্টেন্ট, এবং আমরা যে এফোর্টটা দিই সেই এফোর্টের কাছে আসলে এই কোর্স ফি কিছুই না। মানে আমরা যা শিখাই সেটা আসলে আলটিমেটলি 20-25 হাজার টাকার কোর্স হওয়া উচিত ছিল, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে 20-25 হাজার টাকা মানুষজন যদি কেউ কোর্স করতে চায়, মানে কেউ করতে চায় না, যার কারণে আসলে মানে বাংলাদেশের কোয়ালিটি দিনকে দিন ড্রপ হয় আর কি, ড্রপ হচ্ছে, লার্নিং কোয়ালিটি ড্রপ হচ্ছে। সো আমরা লার্নিংয়ের ব্যাপারে সবসময় হচ্ছে আমরা কোয়ালিটি মেনটেন করি, এবং এক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। যা শিখবেন টু দ্য পয়েন্টে শিখবেন, সলিড জিনিস শিখবেন, এবং যেটাই শিখবেন সেটা আপনার ফিউচারে অবশ্যই কাজে লাগবে। এমন কোনো জিনিস আপনাকে শেখাবো না বা শেখানো হবে না যেটা মানে কোনো কাজে লাগবে না, হুদাই জিনিস আমরা শেখাই না। যা শেখাবো একদম পুরা ডিটেলসে টু দ্য পয়েন্টে শেখাবো। অ্যাসাইনমেন্ট কুইজ দিব, এবং প্রথম সপ্তাহ পরে দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট কুইজ একটা করে দেওয়া হবে, প্রতি সপ্তাহে থাকবে। এবং আপনাদেরকে আমরা বলতে গেলে খাঁটি বাংলা ভাষায় দৌড়ের উপরে রাখবো। হ্যাঁ, বিভিন্ন রিয়েল ডেটা সেট এবং প্রজেক্টগুলো আমরা দেখাবো, প্র্যাকটিসগুলো দেখাবো। এছাড়া একাডেমিক সাপোর্ট, যদি প্রজেক্ট বা থিসিসের কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আন্ডারগ্রেডের স্টুডেন্টরা আমাদের কাছ থেকে সাপোর্ট পাবে। ইন্টার্ন সাপোর্ট, এটা সবার জন্য না, এটা হচ্ছে যারা কিনা টপ স্টুডেন্ট, প্রত্যেক ব্যাচের টপ 3 যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশন করে যদি তাদের এরকম কোনো ভ্যাকেন্সি থাকে বা যদি প্রয়োজন হয় তখন হচ্ছে আমরা আমাদের টপ স্টুডেন্টদের সিভি বা হচ্ছে পোর্টফোলিওটা আমরা শেয়ার করি বা চেষ্টা করি যে তারা জন্য একটা ইন্টার্নশিপ বা জবের জন্য যেতে পারে। আমাদের এখানের মধ্যে আমাদের আরও কিছু যদি ফ্যাসিলিটি বলি, যে আমরা অন্যান্য প্ল্যাটফর্মে যদি আপনারা যান বা গেছেন কিনা আমি জানি না, যে দেখা যায় যে অনলাইন ক্লাসে 80-90-100 জনের মতো স্টুডেন্ট নিয়ে একটা কাইন্ড অফ মাস বাজার তৈরি করে ফেলে, যেখানে আসলে আপনি আলাদাভাবে কোনো কিছু শেখার স্কোপ পাবেন না। তো আমাদের এখানের মধ্যে স্টুডেন্ট সংখ্যা আমরা খুবই কম, আমাদের প্রত্যেকটা ব্যাচে আমরা খুব কম স্টুডেন্ট নেই। আমরা চাইলে হচ্ছে 2 মাস পর ব্যাচ অফার করতে পারি। আপনারা হয়তো দেখবেন অনেক জায়গাতে 1-2 মাস পরে হঠাৎ করে হচ্ছে তারা একটা কোর্স অফার করবে, তারপর একসাথে 80-90 জনকে 100 জনকে নিয়ে তারপর ক্লাস শুরু করবে। তো আমরা আসলে ওই মাস বাজার তৈরি করতে চাই না এবং করিও না। তো আমরা প্রতি মাসে ব্যাচ অফার করি। স্টুডেন্ট আমরা যতটুকু কম হয় তত আমাদের জন্য ভালো, বেশি স্টুডেন্ট আমরা নেই না। তো দেখা যায় যে একটা ব্যাচে আমাদের 20 থেকে 25 জন, হয়তো কোনো কারণে হয়তো সর্বোচ্চ সেটা 30-32 জন হতে পারে, এর বেশি আমরা চাই না, যাতে কিনা ক্লাসের মধ্যে স্টুডেন্টরা একটা 1-to-1 টাইপের জন্য একটা ফিল পায়।
এবং সে যেন তার ক্লাসের মধ্যে পড়াগুলো যেন শেষ করতে পারে, বুঝতে পারে। তো দেখা যায় যে ক্লাসের মধ্যে আমরা যা শেখাই, যদি কেউ ঠিকভাবে মন দিয়ে যদি ক্লাস করে আমাদের এখানে, তার 60-70% শেখা ওই লাইভ ক্লাসের মধ্যে হয়ে যায়। বাদ বাকি ক্লাসের যে ভিডিওটা একদিন পরে যখন আপনি আবার দেখবেন বা প্র্যাকটিস করবেন, তখন আপনার জন্য এটা কমপ্লিটলি শেখা হয়ে যাবে। এছাড়া বিভিন্ন কোর্স কমপ্লিট করার পরে সিভি রিজুমি আমরা চেক করে দিই, প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে হেল্প করি। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমরা তাদের প্রোফাইল বা তাদের পোর্টফোলিও কীভাবে করতে হয় এটার জন্য নাজিম বা প্রতীক হচ্ছে আমরা এক্সট্রা 1-2টা ক্লাস নেই। হায়ার স্টাডি যারা করতে চায় তাদের ক্ষেত্রে সাপোর্ট দিয়ে থাকি আমরা, যেমন ইউনিভার্সিটি সিলেকশন বা ইমেল ফরম্যাট এসওপি। আর আমাদের ভিডিও এবং ম্যাটেরিয়ালগুলো লাইফ টাইম সাপোর্ট পাবেন, যতদিন ইউটিউব থাকবে ততদিন আপনারা পাবেন। এবং আমরা যারা কোর্স শেষ হওয়ার পরেও আমরা আপনাদেরকে পুরো ডকুমেন্টস একবারে জিপ ফাইল করে আপনাদেরকে পাঠিয়ে দিব, যাতে যে কোনো সময় আপনারা সেটা অ্যাক্সেস করতে পারেন। আর কোর্স কমপ্লিট করার পরে যারা কিনা টপ স্টুডেন্ট, তাদেরকে আমরা ভার্চুয়াল ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রোগ্রাম একটা আমাদের আছে, ভিআই প্রোগ্রাম, এটা আমরা করিয়ে থাকি। তো এখানে যে জিনিসটা হয় যে আমরা যে কোর্সের মধ্যে যে সকল প্রজেক্ট দেখাই, এগুলোর থেকে বাইরে একটু এক্সটেন্সিভ টাইপের মানে প্রজেক্টগুলো আমরা করাই। তো টপ স্টুডেন্টের জন্য এটা ফ্রি থাকে, টপ 3 জনের জন্য। আর বাকি যারা আছে তারা চাইলে হচ্ছে একটা সার্টেন পেমেন্ট করে আমাদের এই প্রোগ্রামে জয়েন হতে পারে। সো ইটস আপ টু দ্য স্টুডেন্টস। আমাদের এটা ওপেন একটা প্রোগ্রাম। তো এই ছিল মোটামুটি, আর তেমন কিছু না। আমরা যদি একটু সামারি দেখি, আমাদের এটা হচ্ছে 2412 হবে। তো রবিবার এবং বুধবার 9:30 থেকে 11টা, 32 থেকে 34টা মতো ক্লাস। তো এটা হচ্ছে লিমিটেড অফার, 6,500 টাকা। এটা আমাদের এই যে ফ্রাইডে দেখতে পাচ্ছেন আমরা 15 নভেম্বর সন্ধ্যা পর্যন্ত আমরা অফারটা রাখবো। তো যদি আপনি জয়েন করেন তাহলে সেক্ষেত্রে, বা যদি এনরোল করেন তাহলে সেক্ষেত্রে আপনি ছাড়টা পাবেন। তো আমাদের মূল কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, আর আমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 1500 টাকা। এটা সবার জন্য ফিক্স। আপনাদের মধ্যে এখানে যারা আছেন, হয়তো জব হোল্ডার, হয়তো স্টুডেন্ট, যেই হোক না কেন, সবার জন্য হচ্ছে এই অ্যামাউন্টটা ফিক্সড। অ্যান্ড দেন তারপরের মাসে, দ্যাট মিনস আগামী মাসে ডিসেম্বর, 10th ডিসেম্বরের মধ্যে আপনি পরবর্তী যে পেমেন্ট সেটা দিবেন, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট 3000 টাকা। আর তারপরের বছর, মানে তখন তো বছর শেষ হয়ে যাবে, পরের বছর চলে যাবে 10th জানুয়ারির মধ্যে আপনি 2000 টাকা সেকেন্ড ইনস্টলমেন্ট। আর যদি আপনি কোনো কারণে যদি এই অফারটা মিস করেন, যদি আপনি বলেন যে 15 তারিখের পরে, শুক্রবার পরে শনিবার দিন এসে যদি বলেন যে ভাই আমাকে দেন, আমরা কোনোভাবেই দিতে পারবো না। মানে আপনারা যদি মনে করেন যে এরপর এসে আমাকে রিকোয়েস্ট করবো, সাকিব ভাইকে একটু রিকোয়েস্ট করলে হয়ে যাবে, জীবনেও সম্ভব না। মানে আপনাকে বলে রাখতেছি, আমার 1000 গুতাইলেও আমি এটা করতে পারবো না, মানে এটা আমার হাতে না। সো যেটা করবেন, যাই করবেন, ওই 15 নভেম্বর শুক্রবারের মধ্যে, আচ্ছা 15 নভেম্বরকে আদৌ শুক্রবার কিনা আমি একটু দেখে নিই, হ্যাঁ শুক্রবার। তো যাই করবেন আপনারা 15 নভেম্বরের মধ্যে করবেন, ঠিক আছে? পরবর্তীতে আসলে আমি কেন, মানে আমাদের ম্যানেজমেন্টের কেউ, স্বয়ং আমাদের মানে মেইন ফাউন্ডার ইউএসএ থেকে যদি বসে বলে যে মানে উনি ওইখান থেকে বসে বললেও লাভ হবে না। আমরা এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট, এবং পেমেন্টের ব্যাপারে আমরা খুবই স্ট্রিক্ট। যারা এখানে আমাদের কোর্স করবেন তারা এই জিনিসটা খুব মাথায় নিয়ে রাখেন যে 10 তারিখের জায়গায় যদি 11 তারিখ হয়, আর যদি আপনি পেমেন্ট না করেন, আপনি ক্লাসের ভিডিও অ্যাক্সেস পাবেন না। আপনি হয়তো ক্লাসরুমে থাকবেন, গুগল ক্লাসরুমে থাকবেন, হোয়াটসঅ্যাপে থাকবেন, কিন্তু অ্যাক্সেস পাবেন না। এবং 1 সপ্তাহ পরে আপনাকে আমরা রিমুভ করতে বাধ্য হব। মানে আমরা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা আমরা মেনটেন করি, এটা আমাদের খুব স্ট্রিক্ট পলিসি। যেহেতু আমরা আপনাকে কোর্স ফিডে একবারে নিচ্ছি না, ভেঙে ভেঙে নিচ্ছি, সেহেতু আমরা আপনাদের কাছে এটা এক্সপেক্ট করতেই পারি যে আপনাকে আমি একটা সময় দিচ্ছি, যে পুরো 1 মাস সময় দিচ্ছি, কিন্তু আপনি যদি 10 তারিখের মধ্যে না দেন, বা পরের মাসে 10 তারিখের মধ্যে না দেন, তাহলে আমরা আসলে আপনাকে অ্যাক্সেস দিতে পারবো না। আর এইটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। 15 নভেম্বরের মধ্যে আপনি এনরোল করলে এই 1500 টাকা ছাড় হিসেবে পাবেন, মানে এখান থেকে এখানে চলে আসবে। বাট তারপর আসলে একটা দিন দেরি করলে আমরা কোনোভাবে এটা করতে পারবো না। তো ক্লাস তো আগামীকাল থেকে শুরু হচ্ছে, আর এটা শেষ হবে সব ঠিকঠাক থাকলে অ্যাপ্রক্সিমেটলি আগামী বছরের মার্চের দিকে শেষ হবে। এই তো মোটামুটি শেষ। এখন আপনাদের সাথে আমার কিছু কোশ্চেন আনসার যদি থাকে যা যা বললাম এগুলোর উপর বেস করে থাকলে বলতে পারেন। শুনি আপনাদের কি কি কোশ্চেন আছে। জি বলেন, হাত তুলছেন মনে হয়।
আমার এখানে স্ক্রিনে একটু সমস্যা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মোহাম্মদ শিশির বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেন, জি শুনতে পাচ্ছি। আপনার ওই যখন আমি দেখলাম আপনি দুটা পিকচার শেয়ার করছেন আর কি গ্রুপে, ওটা একটা হচ্ছে পাওয়ার বিআই দিয়ে যত সম্ভব করা, ওখানে আমি গ্রাফে দেখলাম আর কি। হুম হুম। হুম, হ্যাঁ, আমাদের data স্টুডেন্টের কাজগুলো গ্রাফে আর কি। দেখলাম ওইটা কি পাওয়ার বিআই দিয়ে আর লকার স্টোরি দিয়ে ওইটা আমি যখন ডাটাটা এন্ট্রি দিব তখন কি ওইটা লাইভ দেখাবে অটোমেটিক আপডেট? জি, এটা লাইভ দেখাবে। হ্যালো, জি ওটা লাইভ দেখাবে। এটা কি আপনার কোশ্চেন ছিল? হ্যাঁ, এইটা ছিলাম। আর এটা হচ্ছে আপনি এটা এক্সেল দিয়ে কি বানানো সম্ভব? ওই যে আপনি না, এক্সেল দিয়ে বানানো এই- সম্ভব না। এক্সেল দিয়ে করতে গেলে আপনাকে থার্ড পার্টি এখানে অ্যাডঅনস দিয়ে কপি করতে হবে। ও আচ্ছা, এটা লকার স্টুডিও আর হচ্ছে আপনার পাওয়ার বিআই দিয়ে। জি আমি যখন এন্ট্রি দেওয়ার সাথে সাথে এটা লাইভ দেখাবেন। রাইট। ঠিক আছে, আমি অবশ্যই ইনরোল করবো ইনশাআল্লাহ আগামীকালকে। ওকে, নো প্রবলেম ভাই, থ্যাংক ইউ সো মাচ। তানভীর আহমেদ চৌধুরী। জি ভাই, আমার কোশ্চেনটা ছিল, আমি তো মানে হেলথ সায়েন্সের স্টুডেন্ট, এখন বিএ অ্যানালাইসিস এটা কি আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট? বিজনেস স্টাডিজ বা ইয়াদের জন্য সম্ভবত এটা কি আমার জন্য কতটুকু সুইটেবল কোর্সটা? আমি তো হেলথ কেয়ার রিলেটেড আপনাদেরকে এক্সাম্পল বলছিলাম যে হ্যাঁ পারবেন, সমস্যা হবে না। আমাদের এখানের মধ্যে এই যে সাদিয়া আরেফিন এশা, উনি কিন্তু একজন লয়ার। তো উনি আমাদের এখানের মধ্যে 2411-এ আছেন। তো উনি অলরেডি কিন্তু এক্সেল লেভেল ক্লাস করতেছেন। তো আমার মনে হয় যে উনি এতদিনে হয়তো বুঝতে পারছেন যে মানে ল ফার্ম হইলেও বা ওই রিলেটেড ডেটাগুলো দিয়েও কিন্তু আমার কাজ করা দরকার। যদি সাদিয়া আপু, আপনি যদি কিছু অ্যাড করতে চান, যে আপনি যে এখানের মধ্যে 2411-এ আছেন, আপনি তো একজন লয়ার, তাই না? ল ফার্মে মানে করেন, তো প্র্যাকটিস করেন। তো এই ক্ষেত্রে আপনার এই পাওয়ার বিআইটা বা এক্সেলে যে কাজগুলো আপনি দেখতেছেন, এটা আপনার এরিয়াতে বা আপনার সেক্টরে কাজে লাগতেছে কিনা? জব সেক্টরে আপনি যদি সিনিয়র লেভেলে থাকেন, আপনার সবসময় একটা ওভারভিউ থাকতে হবে অর্গানাইজেশনের প্রত্যেকটা ইউনিটের। তো টপ লেভেলে থাকার জন্য আপনাকে এই ডেটা ম্যানেজমেন্ট আর ডেটা হ্যান্ডলিং প্রসেস না জানলে মানে খুবই বিপদে পড়তে হয়। বিশেষ করে আপনি যখন চেয়ারপারসন বা রিজিওনাল ডিরেক্টরের সাথে মিটিং এ বা কোনো প্রেজেন্টেশন দিবেন, তখন আপনাকে কিন্তু অনেক বেশি সময় দেওয়া হবে না কথা বলার জন্য। আপনি 2-4টা বুলেট পয়েন্টস এর স্টেটমেন্ট রাখবেন আর ভিজুয়ালাইজ করাবেন, এটাই আপনার প্রোগ্রেস। আপনি কি কাজ করলেন, আপনি কি আপনার কেপিআই কি, এত কিছু দেখতে যাবেন না। আমি যেমন আমার কেপিআই একটা পিভট টেবিলে ফেলে আমার সুপারভাইজারকে পাঠিয়ে দিই, উনি জাস্ট বসে বসে ইউএসএ থেকে অবজার্ভ করে। মানে যখন দেখে গ্রাফ নিচে যাচ্ছে তখন জিজ্ঞেস করে কি হচ্ছে, গ্রাফ নিচে কেন যাচ্ছে, তখন আমাকে ডিসক্রাইব করতে হয় এই কারণে। সো যখন আপনি উপরের দিকে ডিল করবেন, আপনাকে অবশ্যই মানে শর্ট টাইমের মধ্যে একটা ওভারভিউ দিতে হবে। আর ডেটা অ্যানালাইসিস আমার কাছে মনে হয়েছে এমন একটা মানে সাবজেক্ট যেটা ছাড়া আপনি সংক্ষেপে কি বলতে চান বোঝানো সম্ভব না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাদিয়া আপু। তো আসলে এটা আপনার এখনকার সময় যে কোনো সেক্টরে এটা প্রয়োজন। তো এইটা আপনি বিজনেস সেক্টরে বলেন, হেলথ কেয়ার সেক্টরে বলেন, এগ্রিকালচার, ল হোক অথবা অন্য যে কোনো সেক্টর হোক, ইঞ্জিনিয়ারিং হোক, সব সেক্টরে আপনার এটা দরকার। কারণ যে পরিমাণ ডেটা প্রতিনিয়ত জেনারেট হচ্ছে, আমরা প্রতিনিয়ত অনলাইনে যে পরিমাণ মানে কাজ করতেছি অথবা যেই জাস্ট নর্মাল ইউজ করতেছি, মানে আপনি চিন্তা করতে পারবেন না যে ইউটিউব, ফেসবুক, নেটফ্লিক্স বা এরা কি পরিমাণ ডাটা এখানে জেনারেট হচ্ছে। তো যখন একটা কোম্পানিতে যখন বিভিন্ন মানুষ বা কাস্টমার থেকে শুরু করে যে কোনো একটা প্রোডাক্ট ইনফরমেশন আসে, অল দ্য ইনফরমেশনস আর ডেটা, র ডেটা হোক অথবা সিনথেটিক ডেটা হোক বা যেরকম ডেটা হোক, এই সকল ডেটা নিয়েও আমাকে কাজ করতে হচ্ছে বা রেগুলার আমাকে অ্যানালাইসিস করতে হচ্ছে।
যেমন ধরেন মেডিকেল সেক্টরের কথা তো বললেন, আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার স্ক্রিন তো এখনো মনে হয় শেয়ার করা আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ? হ্যাঁ। আম, ধরেন হেলথ কেয়ার সেক্টরে কোনো একটা মেডিসিন ডেভেলপ করার কাজ চলতেছে, এবং ডেভেলপ করার পরে দুইটা পার্টে তারা ভাগ করলো, মানে মেডিসিন তৈরি করলো। ধরেন আপনার মেডিসিন তৈরি করা বা ডেভেলপ করার পরে দুইটা ওরা ভার্সন করলো, একটা M1 একটা M2। এখন এইটা ধরেন কোন একটা পার্টিকুলার রোগের জন্য হইতে পারে, সেটা হইতে পারে ধরেন মানুষের খিঁচুনির রোগ, অথবা হইতে পারে ধরেন মানুষের শরীরে অ্যালার্জির কোনো একটা ওষুধ হইতে পারে, এটা ইনজেকশন অথবা আপনার ট্যাবলেট জাতীয় হইতে পারে, ডাজন্ট ম্যাটার। এখন ধরেন আপনার এরকম বয়স অনুযায়ী যারা আছে রেঞ্জের, তাদেরকে আপনি এটা দিচ্ছেন, ঠিক আছে? তো স্যাম্পল দিচ্ছেন, তারা খাচ্ছে। এখন ধরেন আমি যদি ধরেন বলি যে M1 যারা নিচ্ছে, যারা এই রেঞ্জের মধ্যে, কথার কথা 21 জন, আর এই রেঞ্জে নিচ্ছে, রেঞ্জে নেওয়ার পরে তারা ধরেন ভালো ফিল করতেছে বা পজিটিভ একটা রেসপন্স আসছে। আমি এখানের মধ্যে পজিটিভ রেসপন্সের কথা যদি বলি, ধরেন এখানে আপনার মনে করেন 32 জন, আর এটা মনে করেন হচ্ছে আপনার 12 জন। M2 এটা মনে করেন দেওয়া হলো ধরেন 25 জন, 25 জন পজিটিভ রেসপন্স পাইছে। ধরেন এটা হলো আপনার 30 জন, এটা মনে করেন হচ্ছে 17 জন। এখন আপনাকে কোশ্চেন করা হলো যে M2 এই ড্রাগটা দেওয়ার পরে 16 থেকে 30 এইজের যাদেরকে দেওয়া হয়েছে, তাদের মধ্যে বা তাদের যে এফিকেসিটা আছে, হ্যাঁ, সেটা যারা কিনা M1 এবং 31 থেকে 45 এইজের রেঞ্জে যারা আছে তাদেরকে দেওয়া হয়েছিল, তার থেকে এটা ইফেক্টিভ কিনা, ইয়েস অর নো? কেমনে বের করব? এটা বের করার জন্য আমার কি লাগবে বলেন? ফার্মাসির কোনো ফর্মুলা এই জায়গায় কাজে লাগবে না, মেডিকেল সায়েন্সের মানে কোনো নলেজ কোনো কিচ্ছু কাজে লাগবে না। এখানে একটা জিনিস কাজে লাগবে, সে জানেন কি? স্ট্যাটিস্টিক্স। এর ধরনের হিউজ পরিমাণ ফার্মাসিউটিক্যাল ডেটা, মেডিকেল ডেটা আমাকে হ্যান্ডেল করতে হবে বা এই ডেটাগুলো নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বলি, আপনারা যখন মানে মেডিকেল সেক্টরে যখন বিভিন্ন রিপোর্ট দেখেন, আপনারা ধরেন এই রিপোর্টের নাম মানে টেস্টের নাম দেওয়া আছে, ঠিক আছে? ধরেন ডেঙ্গু টেস্টের জন্য 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4 চারটা টেস্ট দেওয়া হয়েছে। এবার এই টেস্টের একটা রেঞ্জ দেওয়া আছে, ধরেন আপনার মিলিলিটার অথবা ধরেন গ্রামে, হ্যাঁ, বা ধরেন আপনার মিলিলিটারে আছে অথবা ধরেন আপনার গ্রামে আছে। এখন আপনি দেখবেন যে এই মানে যে রিপোর্ট আছে, এই রিপোর্টের মধ্যে একটা জায়গায় একটা পসিবল রেঞ্জ দেওয়া আছে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যেটা কিনা পাইছে, মানে পেশেন্টের বডিতে পাওয়া গেছে, ঠিক আছে? একটা ভ্যালু পাওয়া গেছে। তখন এটা রেঞ্জ হচ্ছে আপনি বলেন 90 থেকে 120-র মধ্যে থাকতে হয় স্ট্যান্ডার্ড। ধরেন এটা পাইলো এখানে 125, ডাক্তার বলবে যে এটা অ্যালার্মিং, এটা বেশি, এই টেস্টের রেজাল্ট বেশি, তার মানে তাকে ওই ওষুধ দাও। অথবা ধরেন আপনার এখানের মধ্যে গ্রামের একটা বা মিলিগ্রামের একটা হিসাব দেওয়া হলো, বডিতে কোনো একটা অ্যামাউন্ট বা কোনো একটা কিছু, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? ডাজন্ট ম্যাটার। ধরেন এটা রেঞ্জ হলো বলো যে 1500 ppm থেকে 2000 ppm এ থাকতে হবে। এখন ধরেন এই গ্রাম বা ppm এর যেই ভ্যালু, এটা ওই পেশেন্টের বডিতে পাওয়া গেছে 800, কমে গেছে কেন? তাহলে তাকে হচ্ছে তার বডির অবস্থা খারাপ, তাকে এই ওষুধ দাও। আর আপনি আমার বলেন এই যে রেঞ্জ, এই রেঞ্জ কে ডিসাইড করছে? ডাক্তার, নার্স, কে? এগুলো ডিসাইড করছে একজন স্ট্যাটিস্টিশিয়ান, বা যে স্ট্যাটিস্টিক্স জানে সে এটা ডিসাইড করছে বেসড অন প্রিভিয়াস মিলিয়নস অফ ডেটা, প্রিভিয়াস 100 200 500 10,000 ডেটার উপর বেস করে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে এই রেঞ্জ তৈরি করছে। এটা তো একটা ডাক্তারের কাজ না, সে তো পারবে না। ডাক্তার খালি ডায়াগনোস করবে। তো আশা করি এবার বুঝতে পারছেন যে আমার ডেটা অ্যানালাইসিসটা কেন দরকার, এই ক্ষেত্রে আমার দরকার, উপায় নাই।
মানে ডেটা সায়েন্স হচ্ছে এমন একটা সেক্টর যে সেক্টরে আপনার ফিজিক্সের সূত্র, অ্যাস্ট্রোলজির সূত্র, কেমিস্ট্রির সূত্র বলেন অথবা লয়ের মানে লয়ের সূত্র বলেন, ঠিক আছে, যে কোনো কিছু নিউটনের সূত্র কাজে লাগবে না। এখানে একটা জিনিসই শুধুমাত্র কাজে লাগবে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এইটা হচ্ছে সবকিছুর বাপ। মানে ডেটা সায়েন্সের মানে স্ট্যাটিস্টিক্সকে বলা হয় দ্য ব্রেন অফ ডেটা সায়েন্স। স্ট্যাটিস্টিক্স যদি আপনি বাদ দিয়ে চিন্তা করেন, ডেটা সায়েন্স হচ্ছে একটা ডেড বডি। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে, যেটা সবসময় বলে থাকি, আপনারা যারা আমার স্টুডেন্ট তারা জানেন, এবং কমন একটা কথা আমি বলি, সেটা হচ্ছে বর্তমানে আমরা এআই এর যতগুলো অ্যাপ্লিকেশন দেখি, ডিপ লার্নিং, এনএলপি, ছবি ম্যানিপুলেশন, দেখা যায় যে আপনার ফেসবুকে ছবি দিলে আপনি 20 বছর পর আপনার চেহারা কেমন হবে দেখাচ্ছে, আবার দেখা যাচ্ছে অনেক সময় 10 বছর আপনার বয়স কেমন ছিল সেটা কমায় নিয়ে আসছে, তাই না? ফটো ম্যানিপুলেশন, ভিডিও এখন এডিটিং হয়ে যাচ্ছে, ম্যানিপুলেশন হচ্ছে, বা আপনার ধরেন অনেক মানে সিস্টেম জেনারেট হচ্ছে যারা কিনা লাখ লাখ ডেটা বা আপনার অ্যানালাইসিস চুটকিতে করে ফেলছে, মিনিটে করে ফেলতেছে। আমরা এখন বিভিন্ন রোবট দেখতে পাচ্ছি, বস্টন ডায়নামিক্সের ভিডিওগুলো দেখি, রোবটগুলো এখন নাচতেছে, গাইতেছে, মানে তাই না? যেই জিনিস মানে এখন আমরা অবাক হয়ে যাচ্ছি। এখন অটোমেটেড গাড়ি চলে আসছে, ড্রাইভারলেস গাড়ি চলে আসছে, টেসলা কার দেখতেছি, ড্রোন দেখতেছি, আরো হিউজ জিনিস। এবং এই যে আমার এআই অ্যাপ্লিকেশন দেখতেছি, রোবোটিক্সে দেখতেছি, বা এই যে আপনার ফেস রিকগনিশনের দেখতেছি, সাউন্ড রিকগনিশন, এখন হচ্ছে অনেকে হচ্ছে জাস্ট কয়েকটা এআই টুলস দিয়ে গান বানায় ফেলতেছে ঘরে বসে, অটো টিউন আমরা দেখতে পাচ্ছি। এই যে ইচ এন্ড এভরি সেক্টর যা যা দেখতেছি, এগুলোর প্রত্যেকটার পিছনে আমার মানে এআই এর পিছনে কি কাজ করতে জানেন? এই ডিপ লার্নিং বা ট্রান্সফর্মার মডেল বা হচ্ছে আপনার এনএলপি, এএনএন, আরএনএন কাজ করতেছে। এবং আরেকটা মজার কথা হচ্ছে যে এই যতগুলো আমরা মডেল দেখি, ডিপ লার্নিং, মেশিন লার্নিং মডেলের সবকিছুর অলমোস্ট প্রায় 90% কেসে এগুলোর মূল ফান্ডামেন্টাল কনসেপ্ট এবং ফান্ডামেন্টাল যে নলেজ, এটা আসছে স্ট্যাটিস্টিক্স থেকে। ইচ এন্ড এভরিথিং স্ট্যাটিস্টিক্যাল মডেল থেকে আসছে। আপনি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং না করে আপনি একটা মেশিন লার্নিং, ডিপ লার্নিং মডেল তৈরি করতে পারবেন না, জীবনে সম্ভব না। তো যারা কিনা মেশিন লার্নিং নিয়ে ধরেন এখন কাজ করে, তারা স্ট্যাটিস্টিক্স ছাড়া হয়তো কাজ করতেছে, কোড লিখতেছে, বাট একটা সময় গিয়ে আটকে যাচ্ছে, যে ডেভেলপ করতে পারতেছে না। কারণ একটা জিনিস আমি কোড ডেভেলপ যদি করতে চাই বা একটা মডেল ডেভেলপ করতে চাই, আই হ্যাভ টু লার্ন দ্য স্ট্যাটিস্টিক্যাল মডেলিং। এটা ছাড়া সম্ভব না। আপনি এক্সেলে কাজ করেন, পাওয়ার বিআইতে, পাওয়ার কুইরিতে কাজ করেন, এসকিউএলে কাজ করেন, যখনই আপনি ডেটা অ্যানালাইসিসে কাজ করতে যাবেন আপনার স্ট্যাটিস্টিক্স লাগবে। এটা ছাড়া আপনি এক মুহূর্তে এক পা আপনি আগাইতে পারবেন না। তো এটা প্রায় সময় আমি বলে থাকি যে আপনি যাই কিছু করেন না কেন, স্ট্যাটিস্টিক্স আপনার ছাড়তে পারবেন না। আপনি হয়তো একটা টুলস কম শিখলেন, সেটা সমস্যা নেই, আজকে না হোক কালকে শিখেন, আপনার তারা নাই, কিন্তু স্ট্যাটিস্টিক্স সবার আগে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। যেটা অনেক জায়গায় হচ্ছে আমরা মানি না অথবা মানতে চাই না বা বুঝতে চাই না। অনেক জায়গায় দেখা যায় যে শুধুমাত্র কোড দিয়ে বা শুধুমাত্র টুলসের ব্যবহার দেখায় হচ্ছে আপনাকে দেখাচ্ছে হ্যাঁ এটা করেন আপনি ডেটা অ্যানালিস্ট হয়ে যাবেন। সম্পূর্ণ ভুল কনসেপ্ট, সম্পূর্ণ রং কনসেপ্ট, মানুষকে মিসলিড করে, মিসগাইড করে। আচ্ছা, মোটামুটি 11:15 বেজে গেছে। আর যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমি জাস্ট আপনাদেরকে আমাদের সামনের কোর্সের একটা ওভারঅল সামারি বলে শেষ করব। জি সাকিব ভাই। বলেন। হ্যাঁ সাকিব ভাই বলতেছি, মানে এটা কি হচ্ছে এরকম কোনো ইয়ে আছে, ক্রম আছে যে হচ্ছে আমার এক্সেল আগে শিখতে হবে, তারপরে এসকিউএল শিখতে হবে, তারপর পাইথন, এরকম কি কোনো ইয়ে আছে, মানে বাধা ধরা কিছু আছে না না না, নাকি ওরকম একটা কোনো শুরু? বাধা ধরার নিয়ম নাই। তবে ধরেন এইগুলোর মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে এক্সেল, এই জন্য আমরা এক্সেল দিয়ে শুরু করি। না হলে হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করতে পারতাম, যে আপনি এখানে শিখতে আসছেন, আসেন আপনাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করায়। স্ট্যাটিস্টিক্সের 5-6টা ক্লাস করার পরে সবাই ভাগবে, পালাবে না, এটা তো ডিফিকাল্টি লেভেল আছে, তাই না? তো ওই হিসাবে ধরেন আপনার এক্সেল হচ্ছে ইজি টু লার্ন। এক্সেল হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ টাইপের, ভিতরে কিছু ফাংশন আছে, টাইপ করতে হয়, ওই ফাংশনগুলো কিছু ফরম্যাটিং জানতে পারলেই হয়, বা কিছু থাম্ব রুল জানতে পারলেই হয়, যে কখন কোন জায়গায় আমি ইউজ করতেছি। নাজিম ওই জিনিসটা মানে ক্লাসের মধ্যে শেখাবে, যে কোন জায়গাতে আমি কোন কাজটা করতেছি এবং আমার কোন টুলসটা বা সরি মানে কোন ফর্মুলা, কোন ফাংশনটা লাগবে। তো এক্সেল একটু ইজি টু লার্ন। এবং আমি পাইথনের কথা কেন বললাম, যে পাইথন যেহেতু আমরা প্রি রেকর্ডেডটা দিয়ে রাখি, এবং
এক্সেল এবং এসকিউএলটার পরে যখন আমাদের স্ট্যাটিস্টিক্সের পোর্শন শুরু হয়, আমি যেটা শুরু করব ওই সময়টাতে বা ওই জায়গাতে পাইথনের এই ভিডিওগুলো জানা থাকলে বা অলরেডি যদি কিছু শিখে থাকেন, বেসিক প্র্যাকটিস করে আসেন, তাহলে আপনার স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিসগুলো তো আমি তো আর হাতে করাবো, আপনাকে হাতে করাবো না, ক্যালকুলেটরে করাবো না, আমি তো এটা পাইথনে করাবো। সো কিছু জিনিস আপনি অলরেডি এক্সেলে শিখে আসবেন, কিছু এসকিউএলে শিখে আসবেন, আর বাকি কিছু জিনিস আমি আপনাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো পাইথনে শেখাবো। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আপনি এক্সেলেও নাজিম আপনাকে কিছু কভার করবে, প্রতীকও কিছু কভার করবে, আর বাকি কিছু জিনিস আমি কভার করব। সো সবগুলো টুলসই আপনার সিরিয়ালি শিখতে হবে, তবে এক্ষেত্রে এক্সেলটা ইজি বলে এক্সেল দিয়ে আমরা শুরু করি আর কি, আর কিছুই না। আর ভাই কোনো কি আছে মানে অ্যাকুরেসি লেভেল আছে যে আমার এক্সেলের যে রেজাল্টটা দেবে সেটা হচ্ছে 99% অ্যাকুরেট, হ্যাঁ, তারপরে অবশ্যই আছে, এসকিউএল যে অবশ্যই রেজাল্ট আছে। এগুলোর জন্য বিভিন্ন টেস্ট আছে, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে, টি টেস্ট, পি ভ্যালু আছে, বা আপনার ক্যাটাগরিক্যাল অ্যানালাইসিসের টেস্ট আছে, নিউমেরিক্যাল অ্যানালাইসিসের জন্য টেস্ট আছে। ওরকম কিছু স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দিয়ে আমি তখন মানে এটা 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 মানে অ্যাট দ্য টাইমে একটা সময় আপনি নিজে বুঝতে পারবেন, বা ওইভাবে আমরা শেখাবো একটা পর একটা, যে আমি যে একটা আনসার করলাম বা একটা রেজাল্ট আসলো, এটা আসলে কতটুকু অ্যাকুরেট বা কতটুকু কারেক্ট, ওটা আস্তে আস্তে আপনাদেরকে শেখাবো, সমস্যা নাই। আর ভাই শেষ আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ওই যে আপনারা যে ভিআইএপি যেটা অফার করেন, মানে ওই যে হ্যাঁ, যারা ভালো হ্যাঁ, করবে, হ্যাঁ, তো ওইটার জন্য কি আপনারা হচ্ছে এটা কি পেইড নাকি প্রথম আনপেইড? 3 জনের জন্য ফ্রি, তারপরে হচ্ছে পেইড। মানে টপ 3 তারা ফ্রিতে, আমরা তাদেরকে ওই মেন্টর অ্যাসিস্ট করে দিব, মেন্টর অ্যাসাইন করে দিব, সেই মেন্টরের আন্ডারে 1 মাসের 2টা বা 3টা প্রজেক্ট তারা করবে, ওই টাইমলাইনের মধ্যে তাকে শেষ করতে হবে। না আমি বলতেছি কি মানে যখন ধরেন যারা ভালো তারা তো করবে, তো তারা কি টাকা পাবে আপনাদের না না থেকে? না না মানে না না আমি ওইটা না একটু না, যারা করবে তারা টাকা পাবে না, এটা আনপেইড, মানে মেন্টরের আন্ডারে সে করবে, এবং ওটা হচ্ছে মানে আপনার একটু ইনডেপথ অ্যানালাইসিস বা একটু আপনার ভিগোরাসলি কাজটা আমরা করাবো, যেগুলো আমরা ক্লাসে করাই সেখান থেকে একটু অ্যাডভান্স লেভেলের, ওখানে মানে হচ্ছে মেন্টরের আন্ডারে আরো একটু অ্যাডভান্স জিনিস শেখা, হ্যাঁ, শিখবে, এটাই তার তো। পোর্টফোলিওটা আর একটু ডেভেলপ হবে। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, আর ঠিক আছে। যদি এভারেজ কোন একটা স্টুডেন্ট ক্লাসের মধ্যে সে যদি করতে চায়, তাহলে সে টাকা দিয়ে এটা করবে, এটা এমন না যে আমরা পে করব, সে এটা করবে, কারণ সে আমাদের কাছ থেকে সার্ভিসটা নিবে। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা স্যার, একটা কথা জি, বলতাম। বলেন। আপনি এক্সেল এর প্রথম কয়টা ক্লাস হবে? এক্সেল এর ক্লাস হবে আপনার 6-7টার মতন, তারপরে আপনার ওখান থেকে লুকার স্টুডিওর ক্লাস হবে মনে হয় 2টা, তারপরে হচ্ছে আপনার গুগল অ্যাপ স্ক্রিপ্টের কাজ, তার মাঝখানে আরেকটা জিনিস আছে কি যেন ভুলে গেছি, গুগল শিটের কিছু কাজ আছে। বিআই, পাওয়ার বিআই ক্লাস কয়টা হয়? পাওয়ার বিআই হবে আপনার 5টা থেকে 6টা। আমার মনে হয় পাওয়ার বিআই, এক্সেল এর কাজ তো আমরা মোটামুটি জানি, তাই তবে পাওয়ার বিআই আর হচ্ছে লকার স্টোর একটু বেশি করলে মনে হয় ভালো হয়। লকার স্টোর তো অনেক কাজ আছে, আপনি এক্সেল থেকে মেলা কাজ আছে মনে হয়। না, ঠিক আছে, আপনি মনে আপনি করেন বলছেন ওই যখন সেটা আমি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন জি, মানে আপনার যখন গুগল যে ম্যাপে আমি যখন ডাটা ইনপুট জি দেবো জি এক্সেলে বা গুগল হ্যাঁ, শিটে, এই যখন এটা অটোমেটিক যে আমার ম্যাপে যে ডাটাগুলো লাইভ দেখাবে, অটোমেটিক আপডেট হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ দিলাম বা ওখানে থানা ওয়াইজ অটোমেটিক, ওইটা পারফরমেন্স হোক বা অ্যাসাইনমেন্ট পারফরমেন্স হোক বা অ্যাসাইনমেন্ট হোক, ওইটা আমাকে অটোমেটিক এন্ট্রি দেওয়ার সাথে সাথে লাইভ দেখাবে। হ্যাঁ, আমার মনে হয় এইগুলা একটু বেশি সময় দিলে ভালো হয়, লকার স্টুডিও আর হচ্ছে পাওয়ার বিআই। আমার মনে হয় যে আপনি এক্সেল এই যে কথাটা আমাকে বলছেন, এটা যদি আপনি আগামীকাল নাজিমকে বলেন, তাহলে হয়তো নাজিম আপনাকে আরো একটু বেটার আপনাকে রিপ্লাই দিতে পারবে। আমি হয়তো আপনাকে ওইরকম প্রপার রিপ্লাই দিতে পারতেছি না, কারণ এক্সেল এবং পাওয়ার বিআই মূলত নাজিম করায়। তো নাজিম যেহেতু দীর্ঘ প্রায় 2.5 বছর ধরে এখানে করাচ্ছে, 600 স্টুডেন্ট করাচ্ছে, তো নাজিম খুব ভালো করে জানে যে কোন জিনিসটা আসলে শেখানো উচিত এবং কোন জিনিসটা শেখানো দরকার নাই, বা কোন জিনিসটা স্টুডেন্টের হাতে ছেড়ে দেওয়া উচিত। এবং আমরা যেহেতু হচ্ছে বিভিন্ন টপিকগুলো ক্লাস বাই ক্লাস হচ্ছে কভার করি, তো বেসড অন নাজিমস মানে সাজেশন অথবা নাজিমের যে অপিনিয়ন, নাজিম আমাকে
যেটা বলে আর কি প্রায় সময়ই, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা বেশিরভাগ সময় হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে আসে, তো তাদেরকে ধুমধাম ডিরেক্ট অ্যাডভান্স লেভেলে নিয়ে গেলে এগুলো অনেক মাথার উপর দিয়ে চলে যায়। এই জন্য নাজিমকে আচ্ছা। আসলে একটু বেসিক লেভেল থেকে ধরে আসতে হয়। জি, উনাকে বলবো। তারপরে হচ্ছে আমি হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ এক্সেল পারি। আপনি জি, জি। পিভট টেবিল না, বলেন না, সেটা তো অবশ্যই বা আপনি কোয়েরি বলেন, পারবেন না, আপনি- জি। অনেকেই পারে। মানে আমি জাস্ট এখানে বললাম যে এখানে যারা কিন্তু আমার লকারটা, আপনার হচ্ছে লকারটা একটু ভালো মতন প্র্যাকটিস করতে হবে। লকার আর আহ, আপনার দেখেন এখন পাওয়ার এখন আমি বিআই, একটা কথা বলি, দেখেন মানে পাওয়ার বিআই আর লকার অনেক স্ল্যাশারের কাজ আছে। জি, আপনি যখন ভিজুয়ালাইজেশন করব রিপোর্ট গুলো, তখন অনেক ক্যাটাগরিতে করা জি, যায় আর কি। 2 দিনে আমার মনে হয় হবে না। তারপর ওনার সাথে কথা বলবো, উনি যদি আমার একটু মূলত আমরা তো শেখার জন্যই হ্যাঁ, হ্যাঁ, পোস্টটা জি, করি। আমি কিন্তু পাওয়ার বিআই মোটামুটি হ্যাঁ, পারি বেসিক্যালি, কিন্তু আমার মেন দরকার হচ্ছে আমি গুগল ম্যাপও পারি, কিন্তু আমার আরো কিছু কিছু মানে ফাংশন জি, আছে, যে অ্যাডভান্স ফাংশন গুলো আমার জানা নাই, আচ্ছা। হয়তো ওনার জানা আছে। হুম। না, না, আমি আমি রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আপনার ওপিনিয়নের জন্য। আমি আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা একজন দুজনের উপরে বেস করে তো আসলে কোর্স ডিজাইনটা করি না। একটা ব্যাচের মধ্যে 30 জন 40 জনের মতো স্টুডেন্ট থাকে, 20-25 জন 30 জনের মতো স্টুডেন্ট থাকে। এখন দেখা যায় যে বেসড অন আওয়ার এক্সপিরিয়েন্স যে স্টুডেন্টদের মানে আপনার হ্যাঁ, টেকনিক্যাল নলেজ অথবা ধরেন তার যে স্টেজে আছে, এইটা অনেকটা পুর লেভেলে থাকে। তো আমাদেরকে কষ্ট করে তাদেরকে টেনে তুলতে হয়, আমাদেরকে ওইখান থেকে ধরে জি, ধরে তুলতে হয়। তো অবশ্যই ওনারা এমন এবং শিখবে। এবং এই সময় তারপর দেখা হচ্ছে যায় যে আমার কিছু আপনার কিছু রিকোয়ারমেন্ট যদি থাকে, স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট থাকলে হয়তো 2-1টা ক্লাস উনি দেখাই দিল আর না, না, কি, সেটা তো আমরা করি, স্পেশাল। সেটা তো আমরা ক্লাসের মধ্যে করি। তো দেখা যায় যে ক্লাসের মধ্যে স্টুডেন্টের যদি এরকম হয় যে এই জিনিসটা হয়তো তাকে দেখাইলে ভালো হয়, তাহলে হয়তো নাজিম এক্সট্রা সময় নিয়ে সেটা দেখায়। আমরা এই জিনিসটা করি, আশা করি এই যে জায়গাতে আমরা গাফিলতি করি না। দরকার হলে আমরা একটা জিনিস 10 বার বুঝাবো, কোনো সমস্যা নেই, বাট চেষ্টা করি যেন সবাই জিনিসটা বুঝে যায়, বুঝে তারপর যেন ক্লাস থেকে বের হয়। তো ওই জন্য আসলে আমরা ওইভাবে ডিস্ট্রিবিউট করা, এবং এই ডিস্ট্রিবিউশনটা যেটা আপনাকে আমি দেখাইলাম স্লাইডের মধ্যে, বা যেটা আমি এক্সেলের পার্টটা বলতেছি, এটা যেহেতু নাজিম হ্যান্ডেল করে এবং বিগত প্রায় 2.5 বছর ধরে নাজিমই করাচ্ছে এই জায়গাটা। তো বেসড অন নাজিমস এক্সপিরিয়েন্স, ও আর কি আমাকে ওইভাবে সাজেস্ট করছে যে কোর্স প্ল্যানটা এইভাবে এতগুলো ক্লাস রাখা উচিত, বেশিও না কমও না, কারণ এটা একজন জি, ঠিক এক্সপার্ট আছে। যে সেই আসলে এটা আমাকে বলছে। এখানেও এখানে অনেক, আসলে আমার কিছু জি, করার নাই, জি, আপনি হয়তো স্ট্যাটিস্টিক্সের ব্যাপার এখানেও অনেক কিছু জানার আছে। আমার হচ্ছে বিশেষ করে যারা জানে না এক্সেল এর ক্লাস, ওনাকে আমি 10টা 20টা 100টা করলেও কিছু না, কিন্তু জি, কিন্তু অনেক জানার বিষয় আছে। রাইট, মানে ইয়া, উনি তো অ্যাডভান্স লেভেলে শিখাবে। সেক্ষেত্রে আমার মনে হয় লকার স্টুডিও আর পাওয়ার বিআই একটু কোর্সটা একটু সময় মানে এখন বেশি এখন বাড়াইলে আপনি ভালো হয়। আগামীকাল তারপর বলেন, ওনার সাথে সমস্যা আমি নেই, কথা বলবো। নাজিমের সাথে কথা বলেন। আমি যেহেতু এই পার্টটা নেই না, সো আই ডোন্ট হ্যাভ দ্যাট অথরিটি টু টেল সামথিং টু ইউ। আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ উই রেসপেক্ট আওয়ার জি, মেন্টরস, জি, এবং আমাদের মেন্টরসরা যেভাবে পড়ায় আসতেছে দীর্ঘদিন ধরে, তো তাদের যেই কনসেপশনটা আছে বা তাদের যে পার্সপেক্টিভ আছে স্টুডেন্টের প্রতি, ওইভাবেই কিন্তু তারা কোর্স মডিউলটা ডিজাইন করে। আমি মোটামুটি জানি, কিন্তু আরো অ্যাডভান্স জানার জন্য না, না, সেটা তো মূলত অবশ্যই, সেটা এটা। তো সবাই, এটা তো জানা উচিত, সবাই শিখবে, এক সময় না সময় শিখবে। তো নাজিম ওইভাবেই আর কি জিনিসটা গাইড করবে। তো আমার মনে হয় যে নাজিমের সাথে আপনি পার্টিকুলারলি এটা নিয়ে কথা বলতে পারেন। হ্যাঁ, তো আর যেহেতু স্কুলটা আমি পারি না, আবার স্ট্যাটিস্টিক্স এটাও শিখাবেন, এটাও আমি একটু শেখার জন্য, আর ওইগুলো অ্যাডভান্স শেখার জন্য আর কি, জি, জি, বুঝলেন? জি, শিওর, শিওর, ইনশাল্লাহ আমরা শিখবো সবাই। আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আর আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, না থাকলে তাহলে আমরা আজকে আপাতত এখানে শেষ করি। আগামীকাল আমাদের প্রথম ক্লাসটা ফ্রি থাকবে সবার জন্য। লিঙ্কটা দিয়ে দেওয়া হবে আমাদের 2412-তে। যারা এখনো 2412 আমাদের যে ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, না থাকলে আমাদের পেজে একটু নক করে বলবেন, অথবা কমিউনিটি গ্রুপে থাকলেও বললেও হবে। অলরেডি আমি কয়েকবার দিছি, লিঙ্ক দিছি। আর যারা এনরোল করতে চান, কাইন্ডলি শুক্রবারের মধ্যে এনরোলটা কমপ্লিট করে ফেলবেন। আর যদি আপনি মনে করেন ইনশাল্লাহ। যে না আমি এখন করব না, তাহলে আপনি আমাদের কমিউনিটি গ্রুপে থাকতে পারেন। আমাদের কমিউনিটি গ্রুপে থাকলে যেটা হবে যে আপনি এখন না হলেও পরবর্তী আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন, যে কোনটার পর কোনটা আমরা অফার করতেছি। তো দেখা যায় প্রতি মাসেই আমরা 1-2টা ব্যাচ অফার করি, এখন এটা অফার করতেছি
2 সপ্তাহ পর আমরা আরেকটা অফার করব, তার 2 সপ্তাহ পর আমরা আরেকটা অফার করব। এইটা আমাদের কন্টিনিউয়াসলি চলতেই থাকে, এক্সেপ্ট ওই দেশের যে পরিস্থিতি ছিল জুলাই আগস্ট মাসে, ওই সময়টা আমাদের 1.5 মাস কোনো কোর্স আমরা অফার করি নাই। বাদ বাকি সময়টাতে আমরা সবসময় আমাদের কোর্স চলতেছে মানে চলতেছি একটা পর একটা, এবং আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা একটা ভালো রেপুটেশন নিয়ে চালাচ্ছি, যার কারণে রেগুলার স্টুডেন্ট পাচ্ছি, রেগুলার স্টুডেন্ট আসতেছে, এবং যারা এখান থেকে কোর্স করতেছে তারাই দেখা যাচ্ছে যে আরো 10 জনকে বলতেছে, 10 জনকে রেফার করতেছে। আমরা রেফারেলে অনেক স্টুডেন্ট পাই। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন তাহলে, আজকে বলতে এখানে রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম।